ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস থেকে, তাই না? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তো আমরা প্রথম 10টি প্যাসেজ তোমাদেরকে পড়তে দিয়েছিলাম। গত ক্লাসটা তো নেওয়া হয়নি। তো আজকে তোমরা বেশ কয়েকজন সমস্যার কথা বলেছিলা, কোন কোন প্যাসেজে জানো? 9-10। 9-10 নাম্বার প্যাসেজ। 9-10। স্যার 9-10। জি স্যার। আচ্ছা, তার জি আগের কোনো স্যার। কি কোনো সমস্যা আছে আগের কোনো প্যাসেজে? হুম। স্যার 6 নাম্বারটা একটু দেখাই দিয়েন। আচ্ছা, 6 নম্বর। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। 6-এর আগে কারো কোনো সমস্যা আছে? 6-এর আগে? না স্যার। আচ্ছা, 6-এর আগে সমস্যা নেই। তাহলে আমরা 6 নম্বর প্যাসেজটা একটু পড়ি। আগে কি বলে দেখো। তারপরে যে কোনো একটা প্যাসেজ থেকে আমি কিন্তু কোশ্চেন আনসার করতে দিব, হ্যাঁ? তোমাদের লিখে জমা দিতে হবে। আচ্ছা, তা প্যাসেজটা যে খুব জটিল তা কিন্তু না, খুবই সহজ। দেখো এখানে কি বলছে, অ্যান ইন্টালেকচুয়াল ইজ ওয়ান হু ইজ এনলাইটেন্ড। এনলাইটেন্ড মানে কি বলো তো? আলোকিত করা। হুম। আলোকিত বলতে আমরা কি বুঝি? যে হচ্ছে সঠিক, তাই তো, দিক পথ নির্দেশনাপূর্ণ, নির্দেশক। সঠিক তথ্যপূর্ণ, এরকমটাকে বোঝাতে এনলাইটেন্ড বুঝি, যে সঠিক বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিতে পারে এরকম। তাহলে হচ্ছে অ্যান ইন্টালেকচুয়ালকে বলা হচ্ছে কি একজন এনলাইটেন্ড ব্যক্তি। এবং বিং অ্যান এনলাইটেন্ড পারসন, আর এনলাইটেন্ড পারসন হওয়ার কারণে হি হ্যাজ টু গিভ লাইট টু আদার্স হু আর ইন নিড অফ ইট। হ্যাঁ, মানে হু আর ইন নিড অফ ইট মানে কি, ইট বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে বা কী জিনিস বোঝানো হচ্ছে? এই ইন্টেলেকচুয়াল না, যাদের দর হু আর ইন যার নিড অফ সঠিক ইট। পথ দরকার। বলো দেখি কোনটা বোঝাচ্ছে এই প্রোনাউন দিয়ে? এই যে লাইটকে বোঝানো হচ্ছে, লাইট। ইন্টেলেকচুয়াল যে পথটা ফলো করে সেই পথটা। কোথায় পথের কথা বলা হয়েছে এখানে? হুম, হচ্ছে বিং অ্যান এনলাইটেন্ড পারসন হি হ্যাজ টু গিভ লাইট। তিনি নিজেই যেহেতু একজন আলোকিত ব্যক্তি, তাই তিনি আলো দেন। কাদেরকে দেন আলো? বলো। যাদের আলোর কি আছে? প্রয়োজন। হ্যাঁ, যে হু আর ইন নিড প্রয়োজন। অফ ইট। ইন নিড অফ মানে কি? ইন নিড অফ মানে প্রয়োজন। তাহলে যাদের এটা প্রয়োজন আছে তাদেরকেই তিনি দেন। তাহলে প্রোনাউন রেফারেন্সগুলো বুঝতে পারতে হবে যে কোনটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে তিনি ওকে যেহেতু নিজে আলোকিত ব্যক্তি, যে মোমবাতিতে আলো আছে সে তো অন্য মোমবাতিকে আলো দিতে পারবে নাকি? হুম। স্যার। আর যে মোমবাতি আলো নিজেরই নাই সে কি দিতে পারবে অন্যকে? না হুম। স্যার। তাই বলছে একজন ইন্টালেকচুয়াল যেহেতু নিজেই এনলাইটেন্ড আলোকিত ব্যক্তি, তাই সে কি করে অন্যদেরকে আলো দেয়। বিশেষ করে কাদেরকে দেয়? যাদের এই যাদের আলোর দরকার। প্রয়োজন আছে। ইন এভরি সোসাইটি উই ফাইন্ড ইন্টালেকচুয়ালস। হ্যাঁ, প্রত্যেকটা সোসাইটিতে কি ইন্টালেকচুয়াল আছে। হু হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি, যাদের কি আছে সমাজের প্রতি বড় ধরনের কি আছে, দায়িত্ব দায়িত্ব আছে। আছে। নাকি হু দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে? এই ইন্টালেকচুয়াল ব্যক্তিদের, তাই তো? হুম। তারপর কি বলছে, দে হ্যাভ বিন গাইডিং হিউম্যানিটি অন দ্য পাথ অফ ফেলিসিটি অ্যান্ড অ্যামিটি। অতএব দে বলতে কাদের বোঝানো হচ্ছে? কারা? এই কারা? ইন্টেলেকচুয়াল। হিউম্যানিটিকে, মানুষদেরকে, তাই তো? এখানে হিউম্যানিটিকে গাইড দিচ্ছেন তারা, মানে ইন্টালেকচুয়ালরা। কোন দিকে? অন দ্য পাথ অফ ফেলিসিটি অ্যান্ড অ্যামিটি। এখন এই দুটার মিনিংটা কি? ফেলিসিটি মানে কি? সুখ। দেখো, সুখ বোঝায়। আশীর্বাদ। ফেলিসিটি মানে হচ্ছে কোনো একটা সমাজের যে সুখময় অবস্থা, ঠিক আছে তো? এই যে হ্যাপিনেস আর ব্লিস, এইটাকে বোঝানো হচ্ছে যে একটা সমাজ কিভাবে ভালো থাকতে পারে। এখানে সমাজ বলতে কি শুধু সমাজকে বোঝানো হচ্ছে না সমাজের মানুষকে বোঝানো হচ্ছে? কোনটা আসলে রেফার করা হচ্ছে? সমাজের মানুষকে সমাজের মানুষ। তাহলে সমাজের মানুষকে বোঝানো, তাহলে সমাজের মানুষ হ্যাপি মানে সমাজ হ্যাপি, এই তো? হ্যাঁ। ওকে তাই স্যার। বলছে ফেলিসিটি ক্যান রেফার টু আ স্টেট অফ হ্যাপিনেস। যেটা একটা সুখময় অবস্থাকে বোঝায়। আর কি বোঝায় ফেলিসিটি মানে? আর কি, আর একটা কি আছে, অ্যামিটি। অ্যামিটি মানে কি? বন্ধুত্ব। বন্ধুত্ব, তাই তো? সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, এইগুলোকে, হ্যাঁ দেখো, ফ্রেন্ডলি রিলেশনস, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে একটা সমাজে, তাই তো, ভালো সম্পর্ক থাকতে হলে, সমাজকে সুখী করতে হলে গাইড করতে হবে। এবং এই গাইডটা কারা করে বলো? হুম, ইন্টেলেকচুয়াল। ইন্টালেকচুয়ালরা। কিন্তু আমাদের সমাজ আসলে কিসের দ্বারা গাইডেড হয়?
বলো, কাদের দ্বারা হচ্ছে বর্তমানে গাইডেড? ইন্টেলেকচুয়ালদের দ্বারা। যাদের টাকা হ্যাঁ, বেশি, যাদের টাকা আমাদের হচ্ছে সমস্যা সেই রকম যে সে লালন ফকিরের মতো। হ্যাঁ, লালন ফকির যেমন বলেছেন কি, যে এক অন্ধ আর এক অন্ধকে কি কি দেখায় বলো, পথ দেখাতে গিয়ে দুইজনই গর্তে পড়ছে। তা আমাদের দেশের অবস্থা তাই, যে আমাদের ইন্টালেকচুয়ালরা গাইড দেয় না, যে হচ্ছে ভাইরাল, যার অনেক টাকা আছে, সে কিভাবে টাকা ইনকাম করছে সেটা বড় কথা না, তাই তো? টাকা আছে মানেই সে হচ্ছে কি আমাদের গাইড। হুম, এই জন্যই কি হচ্ছে, আমাদের ছেলে মেয়েরাও করছে কি বর্তমানে এই পথই ধরতেছে। যেমন আমাদের অনেক ফেমাস ফেমাস কিছু মুখ আছে নাকি, যারা নিজেরা অনেক মানুষদেরকে ভুল পথে পরিচালনা করছে, কারণ নিজেরা ওইরকম কাজ করেছে। যেমন এখন কি এমনটা হচ্ছে না যে অনেক কম বয়সী মেয়েরা এখন বেশি বয়সের ছেলেদের বিয়ে করতেছে টাকা পয়সার জন্য? এখন একটা ট্রেন্ড হয়ে গেছে না এটা, বলো তো? জি এবং জি স্যার। এইটাকে কেউ বাজে কিছু মনেই করছে না, খুবই স্বাভাবিকভাবে নিচ্ছে কিন্তু এটা। এবং এটা আমরা ফেসবুকের আদলে অনেক কিন্তু এই ঘটনা দেখতে পাচ্ছি, এবং বর্তমানে তো এটা মেয়েরা কিছু মনেই করছে না, মনে হচ্ছে এটা খুবই একটা ব্ল্যাকমেলিং একটা অবস্থা তৈরি করছে। ছেলেরা তো অটোমেটিক ফাঁদে পড়ছে, তাই তো? যেখানে চিনি আছে সেখানে তো পিঁপড়া যাবেই। তো অতএব তুমি যদি ছেলেদেরকে পিঁপড়া ভাবো, তাহলে ছেলেরা ওই ফাঁদে পড়বেই। এবং সেই ফাঁদটাকে বর্তমান সমাজ এখন খারাপ মনে করছেই না, করছে, মনে করছে খারাপ? বলো, একজন মেয়ে স্যার। যখন অন্য জায়গায় প্রেম করছে এবং তার সম্পর্কটা যখন বেরিয়ে আসতেছে, তখন সেই মেয়েটা কিন্তু এটাকে খারাপ কিছু মনেই করছে না, তার মনে হচ্ছে না যে তার মান সম্মান গেছে বা কিছু মনে করতেছে, এবং সে এসে মানে সাবলীলভাবে কথাগুলো বলে যাচ্ছে। বলো, তার মানে আমরা কোন দিকে আছি? মানে এর আগে নিশ্চয়ই আমাদেরকে গাইড করেছে এরকম কিছু মানুষ, করেছে কিনা বলো বর্তমানে? জি যারা বৃদ্ধ মানুষকে বিয়ে করতেছে বা বয়স্ক মানুষকে বিয়ে করতেছে, মারা গেলে পারে ওইটা বিয়ে করে আরেকজনকে বিয়ে করতেছে, এরকম করে কি তারা তো বেশ ভালোই জীবনযাপন করতেছে। তাহলে এই পথটা কেন নিবে না বলো? আমার মেয়ে বা তার মেয়ে বা এরা এটা এই পথটা কেন নিবে না তারা? এটা এটা তো খুব সহজ একটা পথ, বলো? এরকম না ব্যাপারটা? অতএব এটা কি খুব ভালো জিনিস, না অন্ধকারের দিকে যাচ্ছি আমরা এটা আস্তে আস্তে? বলো, অন্ধকারের দিকে। তা এরকম পথের দিকে আমরা যাচ্ছি, যেটা খুবই বাজে। মানে কি বাজে, মানে বাজে। এবং এখানে ধর্মীয় এবং নীতি নৈতিকতার ব্যাপারটা যদি স্ট্রংলি আগে যেমন লিড করতো আমাদের সমাজে, আমি দেখেছি যে এই জিনিসটাকে কীভাবে স্ট্রংলি হ্যান্ডেল করা হতো, কিন্তু এখন যেহেতু সেটা করা হচ্ছে না, অতএব সমাজ যেদিকে যাওয়ার সেদিকে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, অতএব দেখাচ্ছে এই যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ দেখছো না, বলো? হ্যাঁ, জি স্যার। খুব ভাইরাল হয়ে যাচ্ছে জি দিন স্যার। দিন। একটার পর একটা কিন্তু প্রকাশ পাচ্ছে। এগুলো কিন্তু এই এনলাইটেন্ড সোসাইটি না, ডার্ক এন্ড সোসাইটির একটা এক্সাম্পল। বুঝতে পেরেছ? তো যাই হোক, অ্যান ইন্টালেকচুয়াল শুড কাম আউট অফ হিস আইভরি টাওয়ার। হ্যাঁ, কাম আউট অফ হিস আইভরি টাওয়ার, এটা একটা ফ্রেজ। আইভরি টাওয়ার মানে বুঝো তো? হুম, না স্যার। সুখময় জায়গা, সোসাইটির ডিফিকাল্টি থেকে সুখের জায়গা, এটা একটা দূরে ফ্রেজ, এটা একটা ইডিয়ম। চিন্তা স্যার। এর মনে হলো কি দেখো, স্টেট অফ বিং কাট অফ ফ্রম দ্য প্র্যাকটিক্যাল এভরিডে, মানে এটা হচ্ছে কি সুখময় ইমাজিনেশনের জায়গা, আদর্শবাদী জায়গা, যেখানে আমরা কি করি, নিজেদেরকে একটা আদর্শ সমাজের কথা ভাবি যার কোনো প্র্যাকটিক্যালিটি নাই। তাই এরকম আবেগী বা হচ্ছে আনরিয়েল অবস্থা থেকে নিজেকে বের হয়ে আসতে হবে। এখন মোটামুটি আমরা এরকম আনরিয়েল জগতে আছি। হ্যাঁ, তাই বলছে কি, অ্যান ইন্টেলেকচুয়াল শুড কাম আউট অফ হিজ আইভরি টাওয়ার অ্যান্ড ট্রাই টু এলিভেট আদার্স টু হিজ লেভেল, এবং তার পর্যায়ে অন্যদেরকে কি করতে হবে, নিয়ে যেতে হবে। কিন্তু এখন যদি কোনো ইন্টেলেকচুয়াল বাইরে এসে মানুষকে বোঝাতে চায়, মানুষ কি গ্রহণ করবে বলো? না করবে? হ্যাঁ, বললো আপনি পথ আপনি মাপেন, বুঝতে পারছো? আপনার পথ আপনি মাপেন ভাই, আমার জীবনটা আমি বুঝে নিচ্ছি, আপনাকে কিছু বলতে হবে না এই জায়গায়, এরকম কথা শুনতে হবে, ঠিক আছে? হুম, জি স্যার। তাই বলছে দিস ইজ দ্য থিম অফ টেনিসনস ফেমাস পোয়েম দ্য প্যালেস অফ আর্ট। আর এই যে প্যালেস অফ আর্ট নামক যে পোয়েমটা টেনিসনের, এটাই এই কবিতাতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, যে প্যালেস অফ আর্ট, হ্যাঁ, মানে আবেগী জায়গা থেকে বের হয়ে এসে আমাদের বাস্তব সমাজের দিকে আগাতে হবে, সমাজকে বাস্তব করে তুলতে হবে। দ্য ইন্টেলেকচুয়াল হ্যাজ দ্য ডিউটি অফ সিং দ্য ট্রুথ অ্যান্ড স্যার টিচিং ইট টু একটু দেখা আদার্স। যাচ্ছে না স্যার? বলো। হুম, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এটা কি সবার সমস্যা না শুধু আমার এখানে? না স্যার। না স্যার। না স্যার, তাহলে ঠিক আছে তাহলে তোমার নেটের সমস্যা হতে পারে এটা। হুম, স্যার। তারপর কি পড়াচ্ছেন? শুরু থেকে না যুক্ত হলে তো বুঝতে পারবে না, বলো? আমরা পড়াচ্ছি। স্যার ও জয়েন করছে, আমি না, আমি তো শুরু থেকেই জয়েন আছি। হ্যাঁ, তা কার সমস্যা? না স্যার এখনো তো দেখা যাচ্ছে স্যার না। আমার একটু সমস্যা ছিল তাই এখন জয়েন করলাম। কোনটা পড়াচ্ছেন আমি খুঁজে পাচ্ছি না।
অ্যাডভান্স রিডিং রাইটিং এর প্যাসেজ নাম্বার 6। জি স্যার যে পাইছি। দেখতে পাচ্ছ না সেটা তো আমার সমস্যা না, আমার এদিক থেকে সমস্যা হলে তো আবার তোমাদের সবার সমস্যা হবে নাকি, বলো? আর কেউ দেখতে পাচ্ছ কেউ দেখতে পাচ্ছ না, এই সমস্যাটা মানে হচ্ছে তোমার নিজস্ব সমস্যা, তাহলে তোমার ওদিক থেকে কোনো সমস্যা, নেটের সমস্যা, লিভ নিয়ে আবার যুক্ত হও, মনে থাকবে? যদি আমার এবার দিক থেকে দেখা যাচ্ছে সমস্যা হয় তাহলে সবার সমস্যা হবে, আর যদি তোমাদের কারো কারো হচ্ছে সমস্যা, কারো কারো ঠিক আছে, তার মানে এদিকে আমার দিকে সমস্যা না, ওটা তোমাদের, কারণ এটা নেটওয়ার্কের সমস্যা, তো এক জায়গায় হয়তো নেটওয়ার্ক ভালো আছে আর এক জায়গায় নাই, এরকমটা হতে পারে। তাহলে টেনিসনের পয়েমটার নাম কি? দ্য প্যালেস প্যালেস অফ অফ প্যালেস আর্ট। অফ of আর্ট। art. এবং এই প্যালেস অফ আর্টের ইয়েটা কি, থিমটা কি? যে ইন্টালেকচুয়ালদেরকে কি কি করতে হবে, তাদের ওই আবেগী জায়গা থেকে, তাই তো, হ্যাঁ, ইমাজিনেটিভ বা ইমাজিনারি প্যালেস থেকে বের হয়ে এসে বাস্তব সমাজে এগিয়ে আসতে হবে। তা বলছে দ্য ইন্টালেকচুয়াল হ্যাজ দ্য ডিউটি অফ সিং দ্য ট্রুথ, অতএব ইন্টালেকচুয়ালদের ডিউটি রয়েছে সত্যকে জানা এবং সেটাকে অন্যদেরকে টিচ করা, অ্যান্ড টিচিং ইট টু আদার্স, এবং অন্যকে টিচ করা। এটা হচ্ছে কাদের ডিউটি? ইন্টালেকচুয়াল। ইন্টেলেকচুয়াল। মূল কথা হলো ইন্টালেকচুয়াল কারা আসলে, তাই তো বললাম যে ইন্টালেকচুয়াল ইজ এনলাইটেন্ড, কিন্তু সেই ইন্টালেকচুয়াল কারা আমাদের সমাজের, কাদেরকে আমরা ইন্টালেকচুয়াল বলবো বলো তো? টিচার। শুধু টিচার? টিচাররা কি ইন্টালেকচুয়াল হচ্ছে? ইন্টালেকচুয়াল বলতে কোনো পেশা দ্বারা বিবেচনা করো না। টিচারদের না ভিতরে স্যার। শয়তান লোকের অভাব নেই, তাই তো? ডাক্তারদের মধ্যে শয়তান লোকের অভাব নাই, তাই তো? সব পেশাতে শয়তান লোকও আছে, ভালো লোকও আছে। তবে ইন্টালেকচুয়াল মানে হচ্ছে তাদেরকে বুঝবাও যারা নীতি নৈতিকতা ঠিক রেখে, ঠিক আছে তো, নীতি জি নৈতিকতা স্যার। ঠিক রেখে তারা উন্নত চিন্তাভাবনা বিরাজ মানে কি ধারণ করে, বুঝতে পেরেছো? হুম। ব্যক্তি স্যার তাহলে। তাহলে সেটা শুধু টিচার না, একজন টিচারও হতে পারে, একজন রিক্সাওয়ালাও হতে পারে, একজন সুতোর মিস্ত্রিও হতে পারে। অতএব ইন্টালেকচুয়াল সেই যে মোটামুটি একাডেমিক, শুধু শিক্ষিত না, এখানে একাডেমিক শিক্ষার কথা কিন্তু বলা হয়নি। একাডেমিক শিক্ষিত হলেই যে মানুষ ভালো হয়ে যায় তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, আছে বলো? কোনো গ্যারান্টি নাই। অতএব এখানে স্যার হচ্ছে কি, কিন্তু হুম, এই যে এখন তো মানে কোনো এই যে বললেন যে রিক্সাওয়ালাও ইন্টেলেকচুয়াল হইতে পারে, কিন্তু অব- উনি যদি এসে কাউরে মানে কোনো কথা ভালো কথা বলতে যায় তা সে তো ঝাড়ে মেরে আরো থামাই দেবে কেন যে টিচার, রিক্সাওয়ালা বেশি টিচারদের বোঝে দিচ্ছে না? নাকি। টিচারদের দিচ্ছে না? জি স্যার, তাহলে ওই ওই টিচারদেরও তো কথা বলে তো হচ্ছে লাভ নাই। অনেকে। ওই আমি না একজন স্যার। টিচার স্টুডেন্টকে বললে তো আর সে শুনছে না, শুনছে বলো? না স্যার। তাহলে সেটা তো না সেটা স্যার। সেটা বিবেচনা করতে হবে না। ইন্টালেকচুয়াল মানেই হচ্ছে যে এনলাইটেন্ড, এনলাইটেন্ড মানেই একাডেমিক শিক্ষার কথা এখানে বলা হয়নি, যে সত্য না জানে, সঠিক সিদ্ধান্ত দিতে পারে, সৎ সাহসী হতে পারে এবং অন্যকে শেখাতে। এখন গ্রহণ করাটা না করাটা তো যে যাকে বলা হচ্ছে তার অন্য ব্যক্তিগত ব্যাপার। ব্যাপার, তাই জি না? স্যার। হ্যাঁ, এটা জি তো স্যার। যখন নবীরা ছিলেন তখনও কি মানুষ নবীদের কথা সবাই গ্রহণ করেছে বলো? না স্যার। তাহলে সেই সময় গ্রহণ করেনি, এখনো করবে না। অতএব যারা ইন্টালেকচুয়াল তাদের ডিউটি হলো অন্যকে শিক্ষা দিয়ে যাওয়া, গ্রহণ করার কথা কিন্তু এখানে বলা হয়নি, সে গ্রহণ করলো কি না করলো না সেটা তার স্যার। ব্যাপার, বুঝতে পেরেছো? আমার কথা হলো আমার কথাটা সঠিকভাবে জানিয়ে দেওয়া, সেটা আমাকে খারাপও মনে করতে পারে, আমি যাদেরকে বলতে চাচ্ছি তারা আমাকে খারাপও মনে করতে পারে, পুরো সমাজ এত খারাপ হয়ে যেতে পারে যে তুমি একা হয়তো ভালো কথাটা বলছো, কেউ তোমার কথা শুনছে না, ঠিক আছে তো? এটা মানে কি পুরো সমাজ পচে গেছে, এবং এর একটা ইফেক্ট সময়ের সাথে সাথে সমাজ পাবে, ঠিক আছে তো? সমাজ পাবে এক সময়, তো যাই হোক, ওটা নিয়ে কথা না। তারপর দেখো দ্য কন্টেম্পলেশন অফ দ্য ইটার্নাল লজ অফ দ্য ইউনিভার্স, দেখো দ্য কন্টেম্পলেশন অফ দ্য ইটার্নাল লজ অফ দ্য ইউনিভার্স। ইটার্নাল লজ অফ দ্য ইউনিভার্স কি? ইটার্নাল লটা কি ইউনিভার্সের, বলো? ইটার্নাল ল কি বলো? যে ল চিরস্থায়ী নাকি? ইটার্নাল ল মানে কি? চিরস্থায়ী। হ্যাঁ, চিরস্থায়ী মানে কি? যার ইটার্নাল ল অফ কি বলো? ইউনিভার্স, তাই তো? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো, যে আইন চিরস্থায়ী আইন। ইউনিভার্সে সে শুরু থেকে এখনো পর্যন্ত আছে, কোনোভাবে পরিবর্তন হয়নি। শুধুমাত্র কোথাকার নিয়ম পরিবর্তিত হয় বলো? এই মানুষের মধ্যের জীবনের নিয়ম পরিবর্তন হয়। আজ পর্যন্ত ইউনিভার্স বা পুরো মহাবিশ্বের কোনো নিয়ম পরিবর্তন হয়নি, হয়েছে যে রাতের বেলায় সূর্য উঠতেছে আর দিনের বেলায় চাঁদ? এরকম না হয়েছে স্যার। কখনো? যে পাখি না বাচ্চা স্যার। দিচ্ছে আর ইয়াতে গরুতে ডিম দিচ্ছে, এরকম হয়েছে কখনো বলো? না স্যার। ঘোড়া আকাশে উঠতেছে আর মাছ দেখা যাচ্ছে হেঁটে হেঁটে নদীর উপর দিয়ে চলতেছে, কোটি কোটি বছরের পৃথিবী, কোনো লয়ের কোনো পরিবর্তন হয়নি। যত পরিবর্তন সব মানুষ সমাজের নিয়মের মধ্যে, কারণ মানুষ নিজেই আইন বানায় আইনটাকে পালন করার জন্য না, আইনকে কি করার জন্য? নিজের স্বার্থে ব্যবহার আমার করে জন্য। স্বার্থ উদ্ধার করার জন্য, এটাকে পালন করার জন্য না। তারপরে দেখো দ্য ফ্রেজ ইটার্নাল ল অফ দ্য ইউনিভার্স ইজ নট আ কমন ইডিয়মস, কিন্তু এর মিনিং হচ্ছে কি?
It refers to philosophical, theological, and spiritual concepts that describe unchanging universal principle governing existence and behavior. আমাদের মৃত্যু, আমাদের জন্ম, তাই তো, এইগুলো হচ্ছে কি ইউনিভার্সাল লতে চলতেছে, এগুলো এখনো পরিবর্তন হয়নি। এগুলো ফিলোসফিক্যাল একরকম কথা বলে ফিলোসফিতে, তাই তো, ধর্মতে একরকম কথা বলে এইগুলোকে। তাহলে ইউনিভার্স, তাহলে কি করতে হবে আমাদেরকে? কন্টেমপ্লেট করতে হবে, মানে ভাবতে হবে। তাতে ইউনিভার্সের এই যে ইটার্নাল লজ, এর যে কন্টেমপ্লেশন মানে বুঝো, বলো, না স্যার। গভীরভাবে কি চিন্তা কি করা, চিন্তা গভীরভাবে ভাবনা করা। ভাবা, চিন্তা চিন্তা করা। করা, অনুধাবন করা, যেটা বাংলা কথা হচ্ছে। দেখো, দ্য অ্যাকশন অফ লুকিং থটফুলি অ্যাট সাম ফর আ লং টাইম, হ্যাঁ, দীর্ঘদিন ধরে সেটাকে কি কি করা, ভাবা, এটা নিয়ে রিফ্লেক্ট করা, পন্ডার করা, হ্যাঁ, অনুধাবন করা। তাই বলছে যে পৃথিবীর নিয়মটা আসলে কি, এটা ভাবতে হবে। হ্যাঁ, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের পৃথিবীতে কি করা উচিত আর কি করা উচিত না। ঠিক আছে? তো আমরা মারা যাব এটা কেউ ভাবিই না, ভাবি বলো? এই জন্যই আমরা অন্যের জীবন কেড়ে নিতে খুব বেশি দেরি করি না, করি বলো? না স্যার। এই যে মনে করো বর্তমান যে ভূমিকম্প হচ্ছে, ঢাকা শহরের যে অবস্থা, এটা কি সবাই সচেতন না যে ঢাকা শহরের অবস্থা যা? আজ থেকে প্রায় কত 20 বছর আগে আমরা এইচএসসির একটা প্যাসেজ পড়েছিলাম আর্থকুয়েক নিয়ে। এইচএসসি ইংলিশ ফার্স্ট ইয়ার বইয়ে একটা প্যাসেজ ছিল আর্থকুয়েক নিয়ে। তাহলে আজ থেকে 20 বছর হয়ে গেছে, এবং সেখানে এক ধরনের সতর্কবাণী আছে যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যদি ভূমিকম্প একটা নির্দিষ্ট মাত্রায় হয়, তাহলে ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হবে। এটা কি মিথ্যা কথা বলো? না স্যার। তারপরেও কোনোরকম কি ব্যবস্থা বাংলাদেশের আছে এইটা নিয়ে, মাথায় নিয়ে কোনো ব্যবস্থা আছে যে ভূমিকম্প হলে আমরা এভাবে আমরা রক্ষা পেতে পারি? আছে কোনো? না স্যার। হ্যাঁ, সবাই জীবনের স্যার, থেকে একদম। আমরা আমরা জীবনের থেকে আরামায়েশ এবং মানে কি বলবো, অর্থনীতি, সম্পদ, এগুলোর উপর এত বেশি গুরুত্ব দিয়েছি যে আমরা ওই যে ইটার্নাল লজকে বাদ দিচ্ছি বলেই আজকে আমরা একটু সমস্যা হলে আটকে উঠছি, আতঙ্কেই মানুষ মারা যাচ্ছে। ঠিক আছে? তবে দেখো, দ্য কন্টেমপ্লেশন অফ দ্য ইটার্নাল লজ অফ দ্য ইউনিভার্স ব্রিং অ্যাবাউট মানে কি ঘটানো, তাই না? ব্রিং আউট মানে কি জি। ঘটানো। আর ট্র্যাঙ্কুইল এক্সাল্টেশন অফ দ্য মাইন্ড, ট্র্যাঙ্কুইল মানে বুঝো তো, শান্ত। নীরব, শান্ত। এক্সাল্টেশন মানে কি বলো? সমুচ্চ। হ্যাঁ বলো, সমুচ্চ। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাইনি, আবার বলো। সমুচ্চ। আমার সমস্যা নাকি বুঝলাম না, নেটের সমস্যা হতে পারে। এক্সাল্টেশন না মানে স্যার, আমরা বুঝি নাই। দেখো, আ ফিলিং অর স্টেট অফ এক্সট্রিম হ্যাপিনেস। ঠিক আছে? তো ট্র্যাঙ্কুয়াল হ্যাপিনেস ফিল করতে হবে। যে ট্র্যাঙ্কুয়াল এক্সাল্টেশন অফ মাইন্ড মানে কি, মনে এক ধরনের কেমন আনন্দ ফিল করা, শান্ত কিন্তু সর্বোচ্চ, শান্ত। নীরব কিন্তু সর্বোচ্চ আনন্দ ফিল। মনে করো এই যে ব্যাপারটা এরকম না, যে একজন মনে করো দুর্নীতি করে প্রচুর সম্পদ কুড়িয়েছে, ঠিক আছে তো, আর একজন মনে করো সৎ আছে কিন্তু তার ধন সম্পদ কম, এতে তাকে মানুষজন মানেও না। কিন্তু একজন প্রচুর টাকা পয়সা ইনকাম করেছে, এই জন্য মানুষজন তাকে মানে। এখন যে সৎ, সে দেখে দেখে মনে মনে কি কষ্ট পেতে পারে না বলো? স্যার। হ্যাঁ, তাহলে আসলে কি ইন্টালেকচুয়াল বা সৎ ব্যক্তি কি অন্যের সম্পদ দেখে, অন্যের দুর্নীতি দেখে কি আসলে সে কষ্ট পায় বলো? নিজের না, জন্য, স্যার। নিজের জন্য না, সে পায় কষ্ট না। পায় না, বরং সে নিজের মন থেকে একটা শান্তি পায় মানসিক দিক থেকে, যে সে কোনো দুর্নীতি করেনি। এই তো, সে ভালোভাবে ঘুমাতে পারে। হ্যাঁ, টাকা পয়সা থাকলেও যে মানুষের ঘুম হবে না তা না, কিন্তু কিভাবে সে ইনকামটা করছে সেটা হলো বড় কথা, তার মনটা কতটুকু ফ্রেশ, কেন, এই ব্যাপারগুলো। তাই বলছে ট্র্যাঙ্কুয়াল এক্সাল্টেশন ফিল করে কখন, যখন একজন মানুষ পুরো পৃথিবীর ইটার্নাল লটাকে অনুধাবন করতে পারে, যে আসলে আমরা জন্মেছি, আমরা মারা যাব, এখানে আমি সব ইচ্ছা পূরণ করতে পারবো না। মানুষের জীবনের সবচেয়ে বড় অশান্তি কি জানো? নিজের স্বপ্নকে পূরণ করতে না পারা, নিজের চাওয়াটাকে সম্পূর্ণরূপে না পাওয়া। এটাই মানুষের হচ্ছে সবচেয়ে কি কষ্টের একটা বড় জায়গা বা দুঃখের সোর্স। কিন্তু মানুষের সব ইচ্ছা কি পূরণ হবে বলো? না স্যার। কারণ তোমার একটা ইচ্ছা পূরণ হলে তুমি আরেকটা ইচ্ছা করতেছো, ওটা পূরণ হলে আরেকটা ইচ্ছা করছো, অতএব তোমার তো ইচ্ছা শেষ নাই, অতএব তোমার সব ইচ্ছা তো পূরণ করা সম্ভব না। আর যেহেতু সম্ভব না, তুমি মনে করবা তুমি আনসাকসেসফুল, তুমি ব্যথিত হবা, তুমি কষ্ট পাবা, আর তোমার মনের সুখ নষ্ট হবে। কিন্তু যে ব্যক্তি পৃথিবী সম্পর্কে বুঝেছে, ঠিক যেমন করে একজন হোটেলে থাকলে পারে কি, একজনের যদি ভাড়া বাসায় বা হচ্ছে হোটেলে থাকে, সে কি তার ওই রুমটাকে কি নিজের বলে মনে করতে পারে বলো? না স্যার। এবং ওই রুমের যদি কালি ঝুলি লেগে যায় বা প্লাস্টার উঠে যায়, তার কি মনে কষ্ট হবে বলো? না। কষ্ট হবে না। কিন্তু নিজের বাড়ি হলে কেমন হবে?
কষ্ট হবে। খারাপ লাগবে হ্যাঁ, স্যার। তাহলে এই পৃথিবীতে যেহেতু আমি থাকছিই না আজীবন, তাহলে কোনটা নষ্ট হচ্ছে কোনটা ভালো আছে এটা তো আমাকে সেই হোটেলের মতো মনে করা উচিত। কারণ আমি যেখানে আছি সেখানেই আমি বেঁচে আছি, ততটুকুই আমার, বাকিগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে লাভ নেই। হ্যাঁ, তা এরকম, তাই এখানে সেটা বলতে যায় ইটারনাল ল হচ্ছে এই যে জন্ম মৃত্যু, তাই তো, তারপরে পৃথিবীর নিয়ম কানুন, মানে পৃথিবী কেন, এই বিষয়গুলো যারা জানে তারা আসলে মনের দিক থেকে নীরব একটা এক্সট্রিম হ্যাপিনেস কিন্তু ফিল করে। অতএব দ্য পারসেপশন অফ ট্রুথ ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ পারসেপশন অফ বিউটি। অতএব দেখো, দ্য পারসেপশন অফ ট্রুথ, যে ব্যক্তি সত্যকে পারসিভ করতে পারে, সত্যকে পারসিভ করা মানে কি, পারসেপশন মানে কি, অনুধাবন করতে পারে নাকি, সেটা কিসের মতো, বিউটিকে পারসেপশন করতে পারে যেমন করে মানুষ তেমনটা। এখন বিষয়টা হলো বিউটি বলতে কি বোঝায়, বিউটিটা কেমন, সুন্দর সৌন্দর্য কেমন, সেটা দেখতে কেমন, কোন দিক, অনুভব করার জন্য। সেটাকে আমরা কোন দিক থেকে সুন্দর বলবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিউটি, বিউটির ডেফিনেশনটা কি, অন্তরের সৌন্দর্য। অন্তরের সৌন্দর্য, যেমন চোখের সৌন্দর্য। সুন্দর ব্যবহার, আমরা তো কথা বিউটি এরকম। বলতে তো বাহ্যিক সৌন্দর্যকে বুঝি আপাতত নাকি। চোখের সৌন্দর্য স্যার। হ্যাঁ, শুধু চোখের না, মূল কথা হলো বিউটি সেটাই যেটা তোমার ভিতরে এক ধরনের, ওই যে এক ধরনের শান্ত, ভালো লাগা। স্নিগ্ধ, স্বস্তি এবং মানে কি আরাম তৈরি করে, স্বস্তি এবং আরাম তৈরি করতে পারে, এমন জিনিসটাই হচ্ছে তোমার কাছে বিউটি। সেটা তেতো হলেও, ঠিক আছে তো, সেটা যদি তেতেও হয় তাও তোমার কাছে সেটা বিউটি। কেমন, মনে করো একজন মেয়ে খুবই মনে করো চরম সুন্দরী, হ্যাঁ, তো এখন একজন ছেলে মনে করো তাকে ভালোবাসে, ঠিক আছে তো, কিন্তু ভালোবাসে, তার চোখে খুব সুন্দরী, কিন্তু কিছুদিন পর দেখতে পেলো যে মেয়েটা চরিত্রগত কিছু প্রবলেম আছে, তারপর থেকে কি ওই ছেলের কাছে কখনো মেয়েটাকে বিউটিফুল মনে হবে কিনা? না স্যার। হ্যাঁ, ওই ছেলের কাছে না স্যার। যে তাকে চিনল না তার দিক থেকে, বাইরের দিক থেকে তাকে বিউটিফুল মনে হলেও সেই বিউটিটা পরিণত হবে কিসে, উইচ বা ডাইনিতে পরিণত হবে, হবে কিনা বলো? হুম। জি স্যার। হ্যাঁ, যেমন সিনেমা নাটকে আমরা যদি দেখি অনেক বিউটিফুল উইমেনদেরকে নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করতে দেওয়া হয়, তাদেরকে আমরা সত্যি আসলে বিউটিফুল বলে দেখি, মনে হয় কি? না স্যার। হ্যাঁ, তার মানে চোখের সৌন্দর্যটাকে আমরা কিন্তু চোখের সৌন্দর্য বলছি না, বরং আমাদের নিজস্ব যে স্বস্তি, শান্তি এবং নিরাপত্তা, এই ব্যাপারগুলো মিলেই কিন্তু বিউটিফুল মনে হয়। একটা কথা আছে না যে সাপের মাথার মণি যতই সুন্দর এবং দামি হোক না কেন, তুমি কি তোমার জীবনের বিনিময়ে হলে ওই মণি আনতে যাবা, বলো? না স্যার। যাবো না তো, তাহলে আমার জীবন যেখানে চলে যাচ্ছে সেখানে বিউটি থাকতে পারে না। তাই বলছে ঠিক। যে ট্রুথটা আমাকে পারসিভ করতে হবে। কিভাবে পারসিভ করা সম্ভব, যেমন করে আমরা বিউটিকে পারসিভ করি, তার মানে যেটা সত্য, যেটা ওই যে জন কিটস বলেছেন না, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ঠিক আছে তো, মানে যেটা সত্যি সেটাই হচ্ছে সুন্দর, আর যেটা সুন্দর সেটা অবশ্যই সত্যি হতে হবে। অতএব যে জিনিসটা মিথ্যা, যে জিনিসটা ভান, যে 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 জিনিসটা আমাদের সত্যকে লুকিয়ে রাখছে সেটাকে আমরা সত্য বলতে পারি না। যেমন কোনো একজন মেয়ে বা ছেলে যদি মেকআপ করে সুন্দর করে নিজেকে উপস্থাপন করে, সে কি সুন্দর হবে, বলো? না স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে মনের দিক থেকে। অ্যান্ড দ্য ডিউটি অফ অ্যান ইন্টেলেকচুয়াল, আর এই কারণেই বলছে কি, দ্য ডিউটি অফ অ্যান ইন্টেলেকচুয়াল ইজ টু সি দ্য ট্রুথ, সি দিস ট্রুথ অ্যান্ড বিউটি অ্যান্ড টু রিভিল ইট টু আদার্স। অতএব আমাকে সেই সত্য বা বিউটিকে আমাকে অনুধাবন করতে হবে, আর এই অনুধাবন করাটাই হচ্ছে একজন ইন্টেলেকচুয়ালের ডিউটি। এবং এটা শুধু নিজে অনুধাবন করলে হবে না, শুধু নিজে দেখলে হবে না, অন্যের কাছেও কি করতে হবে, এটাকে বলো, অন্যের কাছেও প্রকাশ করতে হবে। প্রেজেন্ট। রিভিল মানে কি? Reveal করতে প্রকাশ করা। তাহলে প্রকাশ করা। কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে তেমন কিছু না, ছোট একটা প্যাসেজ, জাস্ট সেন্টেন্সগুলোর ভিতরে হয়তো কিছু কিছু ওয়ার্ডের ব্যাপার আছে, কিছুটা অ্যাবস্ট্রাক্ট হবে। ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারের প্যাসেজগুলো একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের হবে, এখানে গল্প টল্প একটু কম থাকে, এখানে কোনো একটা টপিক নিয়ে ডেসক্রাইব করা হয়, ঠিক আছে তো, ডিফাইন করা হয়। আগের যেমন গল্প টল্প থাকলে এখানে গল্প জাতীয় জিনিসটা খুব একটা কম থাকে বা এরকম থাকবে না, সবগুলো অ্যাবস্ট্রাক্ট কিছু কাহিনীকে বর্ণনা করা হবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্নগুলো যদি আমরা দেখি, দেখো, হাউ মেনি ক্লজেস আর দেয়ার ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, বলছে ফার্স্ট সেন্টেন্সে কয়টা ক্লজ আছে, দেখো, প্রথমে আছে কি, হু ইজ এনলাইটেন্ড, একটা ক্লজ, তাই না, সাবঅর্ডিনেট ক্লজ। হু আর ইন নিড অফ ইট, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো। আর অ্যান ইন্টালেকচুয়াল ইজ ওয়ান, এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ঠিক আছে তো। ক্লোজ। আর হি হ্যাজ টু গিভ লাইট টু আদার্স, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এই যে অ্যান্ড দিয়ে আমরা করেছি কি,
মানে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড দিয়ে কিন্তু আমাদের দুটো ক্লজ আছে টোটাল। প্রথমত এইখান থেকে শুরু করে এনলাইটেন পর্যন্ত একটা ক্লজ, আর অ্যান্ডের পর বিং অ্যান এনলাইটেন পারসন থেকে শুরু করে নিড অফ ইট। এর ভিতরে আবার রয়েছে কি একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এর ভিতরে রয়েছে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? তবে দ্বিতীয় প্রিন্সিপাল বা হচ্ছে আমরা যেটাকে বলছি প্রিন্সিপাল বলতেছি, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাকে আমরা বলছি কোঅর্ডিনেট ক্লজ। তার মানে ক্লজের ভিতরে ক্লজ। তাহলে টোটাল আমাদের ক্লজ হচ্ছে কয়টা এখানে বলো? 4টা। চারটা ক্লজ আছে। চারটা। হুম। আচ্ছা স্যার, এই যে বিং অ্যান এনলাইটেন পারসন, এটা একটা নন ফাইনাইট ক্লজ না? নন ফাইনাইট ক্লজ বলে কোনো ক্লজ নাই। আছে এ পর্যন্ত আমি পড়িয়েছি নন ফাইনাইট ক্লজ বলে কোনো ক্লজ আছে? না স্যার, পড়ার নেই। না স্যার। ফ্রেজ হতে পারে, নন ফাইনাইট ভার্ব দ্বারা ফ্রেজ হতে পারে, ক্লজ হবে? বলো। ও জি স্যার, হ্যাঁ ফ্রেজ, ক্লজ আমি হলে ফাইনাইট ভার্ব থাকতে ক্লজ। হবে। ওটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বিং অ্যান এনলাইটেন্ড পারসন, এটা হচ্ছে কি একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে? জি স্যার, জি আচ্ছা, স্যার। তো ভালো কথা। তাহলে সেকেন্ড সেন্টেন্সটাতে কয়টা ক্লজ আছে বলো? সেকেন্ড সেন্টেন্সটাতে কয়টা ক্লজ আছে? দেখি কে বলতে পারে। 2টা। দুইটা, তাই তো? তাহলে ক্লজ দুইটা। করে বলো তো কি প্রথম ক্লজ কোনটা? We find intellectuals, হ্যাঁ, তাহলে ইন এভরি সোসাইটি উই ফাইন্ড ইন্টেলেকচুয়ালস। তারপরে তারপরে who Have a have a great great responsibility responsibility. হ্যাঁ, এই ক্লজগুলো কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের সাথে। ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো ছিল শেয়ার করেছি না আমি? হ্যাঁ। জি স্যার। বেসিক গ্রামার, কাইন্ডস অফ ফ্রেজেস, কাইন্ডস অফ ক্লজেস, এগুলো কিন্তু ভালো করে দেখে নিবা কিন্তু। হ্যাঁ, যেহেতু এটা ফার্স্ট ইয়ারে পড়েছিলা, এগুলো রিভিশন দিয়ে নিবা। আর যারা নতুন যুক্ত হয়েছো তারাও এই ক্লাসগুলো একটু দেখে নিবা, তাহলে এই ক্লাসগুলো Okay. করার আর বাড়তি সময় আমাদের ব্যয় করতে হবে না এই জন্য। ঠিক আছে? ওকে। জি Okay. স্যার। তারপরে বলছে কি হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ, আচ্ছা যাক, এটা তোমরা এখন যেহেতু প্যাসেজটা বুঝেছো, এখানে যে উত্তরগুলো তো দেওয়াই আছে, তোমরা পারবা। আমি পরে কিছু কোশ্চেন নিজে লিখে দিব, তোমাদের উত্তর করতে হবে। তারপরে কোন নম্বর প্যাসেজটা? 9 নম্বর। নয়। জি স্যার। 7, 8-এ কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, 9 নম্বর। আচ্ছা, এই কিছু মানে এসে থেকে বা ইয়া থেকে লিখে তুলে দেওয়া, তো এই জন্য দেখাচ্ছে অনেক সময় বুঝতে অসুবিধা হয়। ওকে, ক্রিশ্চিয়ানাইজেশন বুঝো? ক্রিশ্চিয়ানাইজেশন মানে খ্রিস্টান করা আর কি, খ্রিস্টান করা, বুঝতে পেরেছো? মানে জি অন্য স্যার, ধর্ম থেকে ওই যে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা। হ্যাঁ, ক্রিশ্চিয়ানাইজেশন যে একটু মানে পানি হচ্ছে দিয়ে একটু ইয়ে করা, যে যে ব্যাপটাইজ করা অন্য যেটা। ধর্মের Baptize. মানুষদেরকে কনভার্ট করে ক্রিশ্চিয়ানিটিতে রূপ দেওয়াটাকে বলা হয় ক্রিশ্চিয়ানাইজেশন। দেখো এই যে ক্রিশ্চিয়ানাইজেশন ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং ইন্ডিভিজুয়ালস, কমিউনিটিজ অর এন্টায়ার কালচার টু ক্রিশ্চিয়ানিটি আর ইমবিউইং দেম উইথ ক্রিশ্চিয়ান প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুজ। তাই তো, ক্রিশ্চিয়ান প্রিন্সিপালস বা ভ্যালু দ্বারা তাদেরকে কি করা, শিক্ষিত করা। হ্যাঁ, এটাকে বলা যায় ক্রিশ্চিয়ানাইজেশন। তাহলে বলা হচ্ছে হিস্ট্রি যখন আমরা পড়বো তখন এই বিষয়টা পাবা। মোটামুটি এখন কত খ্রিস্টাব্দ চলতেছে বলো তো? এখন কত খ্রিস্টাব্দ চলতেছে? 2025। হ্যাঁ, 2025। তার মানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বা জিজাস ক্রাইস্টের জন্ম হয়েছিল কত বছর আগে? 2025 বছর আগে। তার মানে এই যে জিজাস ক্রাইস্টের জন্মের আগে ক্রিশ্চিয়ানিটি কি ছিল বলো? না। ছিল না। না। না তাহলে কি ছিল? সেটা হচ্ছে প্যাগানিজম। প্যাগানিজম। প্যাগানিজম মানে হচ্ছে যারা হচ্ছে মাল্টি গডে বিশ্বাস করে। মাল্টি গড বুঝো? হ্যাঁ, জি স্যার। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা দেব বা দেবী হ্যাঁ, থাকা। যেটা আমরা ওই যে যেগুলো পড়তেছি ইয়াতে না, গ্রিক মিথোলজি। দেখো তাহলে প্যাগানিজম হচ্ছে নন ক্রিশ্চিয়ান রিলিজিয়নগুলোকে বোঝানো হয়। দেখো অবশ্য এখানে 3টা ধর্ম একসাথে আসতেছে। দেখো, আর রিলিজিয়ন আদার দ্যান ওয়ান অফ দ্য মেইন ওয়ার্ল্ড রিলিজিয়াস, স্পেশালি আর নন ক্রিশ্চিয়ান অর প্রি ক্রিশ্চিয়ান রিলিজিয়ন। তার মানে ক্রিশ্চিয়ানিটির পূর্বে, ঠিক আছে তো, ক্রিশ্চিয়ানিটির পূর্বের যে ধর্মগুলো সেগুলোকে বলে প্যাগানিজম। তার মানে যখন জিসাস ক্রাইস্ট আসলেন ঠিক ওই মুহূর্তে প্যাগানিজম চলছিল, তাই তো? সেই সময় প্যাগানিজম চলছিল এবং মানুষ বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করতো। তোমরা নিশ্চয়ই ইউসুফ জুলেখা দেখছো না অনেকে? জি স্যার। ইউসুফ জুলেখা দেখবা তোমরা একটু। হ্যাঁ, ওটা অনেক কিছু আলোচনার বিষয় আছে, অনেক কিছু জানার আছে। তোমরা ইউসুফ জুলেখাটা দেখবা, তাহলে এই বিষয়গুলো বুঝবা। দেখো ইউসুফ জুলেখাতে যে আমেন হোটেম, তাই তো নাকি আমন দেবতা, আমেন হোটেপ। হ্যাঁ, জি। ওটা হচ্ছে রাজা, আর এটা আমন দেবতা, তাই তো? দেবতা, একটা দেবতা তারা ক্রিয়েট করে নিচ্ছে, তাই তো? ওইটা হচ্ছে কি প্যাগানিজমের অংশ। এছাড়াও দেখা যাচ্ছে যে
বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেবদেবীতে বিশ্বাস করার একটা ধর্ম, সেটা হচ্ছে কি বলতো, সনাতন ধর্ম, হিন্দুইজম, তাই না? হিন্দু, হিন্দুইজমে জি কিন্তু স্যার। বিভিন্ন দেবতারকে স্বীকার করা হয়, সেটা আছে বিভিন্নভাবে। তো মূল কথা হলো, এই যে ক্রিশ্চিয়ানিটির আগে যে প্যাগানিজম ছিল, সেই প্যাগান ধর্ম থেকে মানুষকে আস্তে আস্তে, তাই তো, জিজাস ক্রাইস্টের প্রচারণার মাধ্যমে, তাই তো, ক্রিশ্চিয়ানিটিতে দীক্ষিত করাটাকে বলা হচ্ছে কি ক্রিশ্চিয়ানাইজেশন। ক্রিশ্চিয়ানাইজেশন। তাহলে দিস ইজ আ ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য অ্যানশিয়েন্ট প্যাগান আইডিয়া। তাহলে অ্যানশিয়েন্ট প্যাগান আইডিয়াকে কি করা হলো, ক্রিশ্চিয়ানাইজেশন করা হলো। এবার আরেকটু মূল কথা হলো, এবার মনে করো ক্রিশ্চিয়ানাইজেশন শুরু হয়েছিল কোথা থেকে? এশিয়া না ইউরোপ থেকে? বলো তো। খ্রিস্টান বলতে এশিয়া, মিডল ইস্ট। না, ক্রিশ্চিয়ানাইজেশনটা এশিয়া থেকে শুরু হয়নি, যদিও জিজাস ক্রাইস্টকে এশিয়া মহাদেশের বা হচ্ছে যে তোমার ইসরায়েল ফিলিস্তিনি এখানকার উৎস হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু ক্রিশ্চিয়ানাইজেশন প্রসেসটা শুরু হয় ইউরোপিয়ান কান্ট্রি থেকে। সেটা হচ্ছে মেনলি রোম, তাই তো, রোম থেকে শুরু হয়। তো যখন ক্রিশ্চিয়ানাইজেশনটা মনে করো ভারতীয় উপমহাদেশে আসলো, তাই তো, খ্রিস্টান ধর্ম যখন আস্তে আস্তে ভারতীয় উপমহাদেশে আসলো ভাস্কো দা গামা আসার পরবর্তীতে, ভাস্কো দা গামা আসার আগে কি কোনো ইউরোপিয়ান কান্ট্রির লোকটা কি এখানে এসেছিল? বলো, ওইটা দিয়ে একটু বোঝায়। এখন মনে করো আমাদের এশিয়া মহাদেশে, বিশেষ করে এই যে ইন্ডিয়া, বাংলাদেশ, তাই তো, মিয়ানমার, নেপাল, এইখানে যে খ্রিস্টান লোকগুলো আছে, এরা কিন্তু অধিকাংশই হিন্দু কালচারের সাথে অনেকটা রিলেটেড করে ধর্ম পালন করে, বুঝতে পারছো? তার মানে ওই হিন্দু ধর্মটাকে তারা ক্রিশ্চিয়ানাইজেশন করেছে। কেমন করে? যেমন আমাদের এই অঞ্চলগুলোতে কীর্তন গান করা হয়। কীর্তন গানটা আসলে কাদের? খ্রিস্টানদের না হিন্দুদের? বলো তো? হিন্দুদের। এখন কি করা হয়েছে তাহলে প্রথম, এবং একটা জিনিস খেয়াল করো, 1203-4 সালের পরবর্তীতে আমরা দেখেছি মানে ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছে, বা ইসলামাইজেশন হয়েছে, যেটা বলা হয় যে আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছে দেশের মানুষ। কিন্তু ভারতে কিন্তু প্রচুর হিন্দু তখনও ছিল, কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দুর সংখ্যা বেশি না মানে মুসলিমের সংখ্যা বেশি? বলো, মুসলিম। মুসলিমের সংখ্যা বেশি। তাহলে এই মুসলিম ধর্ম গ্রহণ করার আগে সবাই কোন ধর্মে ছিল? বলো। হিন্দু, সনাতন। হিন্দু ধর্মে বিশ্বাসী ছিল সবাই। তাহলে হিন্দু ধর্মে বিশ্বাসী ছিল, তারপরে আস্তে আস্তে যখন এখানে ইসলাম ধর্মের প্রচার শুরু হলো, ইসলাম গ্রহণ করলো। তারপরে আবার আরো 200 বছর বা 300 বছর পরে ক্রিশ্চিয়ানিটির প্রচার আসলো, খ্রিস্টান ধর্ম সবার গ্রহণ করা শুরু করলো। কিন্তু এই ভারতীয় উপমহাদেশে যে খ্রিস্টান যারা আছে, তারা যে ধর্মটা পালন করে, খ্রিস্টান ধর্ম, সেটা ইউরোপিয়ান খ্রিস্টানের কালচার থেকে অনেকখানি আলাদা। ঠিক আছে, অনেকখানি আলাদা। যেমন বিয়ে যখন পড়ানো হয়, তখন আমাদের খ্রিস্টান অনেক চার্চে সিঁদুর ইউজ করা হয়। এই সিঁদুরটা আসলে কাদের কালচার? হিন্দু ধর্মের। হিন্দু। হ্যাঁ, তারপর হচ্ছে কীর্তন গান। কীর্তন হচ্ছে হিন্দু ধর্মীয় কিন্তু করা হয়েছে কি, হিন্দুদের এই কীর্তনে হিন্দু ধর্মীয় দেবদেবতার নামটা বাদ দিয়ে ওই ক্রিশ্চিয়ান নবী বা জিজাস ক্রাইস্ট এনাদের নাম দিয়ে তারা করেছে কি, ওই কীর্তন গানকে ক্রিশ্চিয়ানাইজেশন করেছে। তার মানে প্যাগান আইডিয়াকে ক্রিশ্চিয়ানিটির মধ্যে ঢোকানো হয়েছে। এটাকে বলা হচ্ছে কি ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য প্যাগান আইডিয়া। প্যাগান আইডিয়া মানে যেটা প্যাগানরা বিশ্বাস করতো, সেটাকেই ওই বিশ্বাসই আছে, শুধু ওটা খ্রিস্টান ধর্মে এনে ক্রিশ্চিয়ানাইজেশন করা হয়েছে। কি কথা বুঝতে পারছো? তাহলে ক্রিশ্চিয়ানাইজেশন বলতে কিন্তু পুরোপুরি পরিবর্তন করা বোঝায় না, বরং যেটা আছে ওটাকেই গ্রহণ করে নিয়ে তারা নিজের মতো করে পালন করছে। এইটাকে বলা হয় ক্রিশ্চিয়ানাইজেশন। কি কথা বোঝা গেল? হ্যাঁ। তারপরে মানে আরো কিছু বিষয় রয়েছে যেটা আমি এখন বলতে চাচ্ছি না। তা এরকম একটা আইডিয়া হলো কি, দ্যাট দ্য এভারগ্রিন, আচ্ছা আমাদের বড়দিন হলে পারে একটা গাছের বেশ কথা আসে, জানো গাছটা কি গাছ বলে ওটাকে? ক্রিসমাস। হ্যাঁ, ক্রিসমাস ট্রি। হ্যাঁ, ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি আসলে কেন ইউজ করা হয়, এটা হলো বড় কথা। বা হচ্ছে এরকম এই প্রথাটা আসলো কোথা থেকে, কোন দিক থেকে আসলো? এটা আসলে একটা প্যাগান ধর্মের অংশ, প্যাগানিজমের একটা অংশ। কিন্তু সেটা কি করছে, যেহেতু প্যাগান, আর একটা জিনিস খেয়াল করো, মনে করো যে আমি মনে করো মুসলিম বা আমি মনে করো হিন্দু, তাই তো, তাহলে আমি কি খ্রিস্টান হওয়ার সাথে সাথে আমার বিশ্বাস, আমার চিন্তা ভাবনা, কথাবার্তা কি সব খ্রিস্টান হয়ে যাবে? বলো, না স্যার। সব কিন্তু হবে না। মনে করো আমি হচ্ছে উপজাতিদের মধ্যে কি অনেক সময় দেখা যাচ্ছে ওরা খায় না, ওই যে তোমার বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য এমনি স্বাভাবিকভাবে প্রচলিত আছে ওদের ভিতরে, আছে না এরকম? যেমন সাঁওতালদের ভিতরে আছে কি হাড়িয়া বা এরকম কিছু আছে না? হ্যাঁ। তারপরে বিভিন্ন ছোট ছোট অন্যান্য উপজাতির ভিতরে
কিছু এই নেশা জাতীয় দ্রব্য বা বিভিন্ন খাবারের প্রচলিত আছে। তা আমি খ্রিস্টান হয়ে গেলাম, মনে করো আমি ওরকম, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি কিন্তু খ্রিস্টান হলেই আমার চিন্তা ভাবনা খ্রিস্টান হয়ে যাবে না, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমি হয়তো বা হিন্দু ছিলাম, আমার বাড়িতে নিশ্চয়ই একটা মানে হিন্দু ধর্মীয় যে প্রতিমা সেটা নিশ্চয়ই আমার বাড়িতে ছিল, এখনও কিন্তু ওটা হয়তো বা আছে। এখন ওটা দেখেই আমার দেখো আমি কিন্তু এখনও হিন্দুত্ববাদকে পুরোপুরি ফেলে দিতে পারিনি, আমার ভিতরে সেই বিশ্বাসটা বা সেই অভ্যাসটা এখনও আছে। তাহলে আমার পরিবার পুরোপুরি খ্রিস্টান হবে কোন জেনারেশনে গিয়ে, বলো কোন জেনারেশনে গিয়ে? মনে করো আমি হচ্ছে, আমার বয়স হচ্ছে মনে করো 50, আমার ছেলের বয়স হচ্ছে 30 এবং ছেলের এখনও বিয়ে হয়নি। তাহলে ছেলেও কিন্তু হিন্দু ধর্মের সাথে মানে রিলেটেড হওয়ার কারণে তার ভিতরেও কিন্তু হিন্দুত্ববাদের বিশ্বাস থাকবে, থাকবে কিনা বলো? জি স্যার। খ্রিস্টান ধর্মটাকে তার যে ছেলের যে ছেলে বা মেয়ে হবে সে যখন আসবে তখন হয়তো বা সে কিছুটা গ্রহণ করতে পারবে। তার আগ পর্যন্ত এই যে দুই জেনারেশন যে আমরা আছি, যারা আমরা হিন্দু ছিলাম বা মুসলিম ছিলাম, তারা যে আমি এখন খ্রিস্টান ধর্মে কনভার্টেড হয়ে গেলাম, আমরা কিন্তু পুরোপুরি ওই ধর্মকে গ্রহণ করতে পারবো না। আমরা ওই ধর্মের কালচার পালন করতে গেলেও আমাদের বর্তমান কালচার কিন্তু অটোমেটিক চলে আসবে, আসবে কিনা বলো? জি স্যার। চলে আসবে। যেমন একটা কালচারের কথা বলি, আমি ছোটবেলায় দেখেছি, আমাদের যখন বড়দিন উৎসব হতো তখন আমাদের গ্রামে খাসি বা মুরগি ছাড়া অন্য কোনো কিছু কাটা হতো না। কথা বুঝতে পেরেছো? খাসি বা জি স্যার। মুরগি ছাড়া অন্য কোনো কিছু কাটা হতো না। কারণটা কি বলো? যে গরু তো হ্যাঁ, নিষিদ্ধ হিন্দু ধর্মে। গোমাংস খাওয়া নিষেধ, গোমাংস খাওয়া যাবে না, ঠিক আছে? তো তখন যদিও বা কেউ কেউ গোমাংস খাইতো, তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে খাইতো, ঠিক আছে? তো বিশেষ করে আমার বাবা দেখতাম যে, বা যদি কোনো গরু টরু কাটা হয়েছে, সে রাতে ভোরে 3টা মানে কিছু কিছু মানুষ খাওয়া শিখে গেল, যখন খাওয়া শিখে গেল তখন দেখা যাচ্ছে গরু কাটতো, কিন্তু সেটা অনেক ভোরে কাটতো। দেখা যাচ্ছে হঠাৎ ভোরে রাতে কেটে মাংস টাংস সব ভাগাভাগি করে নিয়ে একদম শেষ, কে খাইছে কে কিনেছে কেউ জানতো না। এরা কিন্তু এখন যদি আমাদের ক্রিসমাস ডে বা বড়দিন আসে, তাহলে মোটামুটি 5-7টা গরু কেটেও কি হয় না বলো, মানে কুলান দেওয়া যায় না, বুঝতে পারছো? কুলান দেওয়া যায় না। তাহলে কি দাঁড়ালো বিষয়টা বলো? তাহলে নিশ্চয়ই ওই যে আস্তে আস্তে, এটা হচ্ছে আমার বয়স এখন 40, মনে করো আমার বয়স 40, তাহলে আমি যখন 5-7 বছরে তখন আমি বুঝতে শিখছি, তার মানে ধরলাম 35 বছর আগে। তাহলে 35 বছর আগে যে কালচারটা ছিল, এখন কি সেই কালচারটা আমার ধর্মে আছে কিনা, মানে আমার গ্রামে আছে কিনা? আছে সেটা? না। নাই কিন্তু। না। তাহলে দেখো আস্তে আস্তে মানে একটা জেনারেশন ওটা পালন করতো, তারা যখন মারা গেছে বা তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সময়টা শেষ হয়ে গেছে, নতুন জেনারেশন ঢুকেছে, আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরকমভাবে অনেক আইডিয়া খ্রিস্টানাইজেশন করা হয়েছে, যেগুলো সরাসরি খ্রিস্টান ধর্মের না, হয়তো প্যাগান ধর্মের, কিন্তু সেগুলো আপাতত খ্রিস্টানরা কি হচ্ছে, যখন তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তখন তারা পালন করছে, পালন করার কারণে ওই খ্রিস্টিয়ান কালচারের প্যাগান কালচার মিলে একটা হাইব্রিড কালচার তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছো? যেটাকে খ্রিস্টানাইজেশন বলে চালানো হচ্ছে। তো এরকম একটা কালচার ছিল কি, দ্য এভারগ্রিন ট্রি রিপ্রেজেন্টস দ্য সেলিব্রেশন অফ দ্য রিনিউয়াল অফ লাইফ। দেখো, যেটা ক্রিসমাস ট্রি বলতেছি, এই গাছের পাতা কিন্তু সবসময় কি থাকে বলো? এভারগ্রিন থাকে। এভারগ্রিন ট্রি বুঝো? সবুজ থাকবে। এভারগ্রিন ট্রি বলতে কি বুঝি? যার কখনো পাতা ঝরে না, সবুজ। তাই তো? যার কখনো কি ধরে না, পাতা ঝরে না, এবং সবসময় কি থাকে, সবুজ থাকে। সবুজ এইরকম থাকবে। এই যে এই গাছগুলোকে এরকমটা দেখানো হয়, কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে প্রচুর পরিমাণে এই গাছগুলো হয়, এবং এই গাছের কিছু বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে কথা বলছি। দেখো, ইন রোমান মোজাইক্স ফ্রম টিউনিশিয়া, টিউনিশিয়া কি একটা ধর্মের নাম, একটা দেশের নাম, তাই না? আফ্রিকান একটা দেশের নাম টিউনিশিয়া। তা টিউনিশিয়া থেকে যে সকল রোমান মোজাইক তৈরি করা হতো, মোজাইক বুঝো? মোজাইক কি জিনিস? এখন তো আর মোজাইক করা হয় না, এখন কি করা হয়, টাইলস তৈরি করা হয় ঘরটার করার জন্য, নাকি? ফ্লোরে যে লাল লাল থাকে এটা বলে হ্যাঁ বোঝাই। হ্যাঁ, মাটি দিয়ে, এই যে মাটি দিয়ে যে সকল আর্টগুলো করা হয়, তোমরা কি কখনো ইয়াতে গেছো, পাহাড়পুর গেছো? পাহাড়পুরের বৌদ্ধ বিহারে গেছো? হুম স্যার। হুম সে বৌদ্ধ বিহারে দেখবা, বিহারের চারিপাশে মাটির এক ধরনের ফলক আছে, যেগুলো বিভিন্ন মূর্তি আঁকা আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, টেরাকোটা বলা হয়, যেটা হ্যাঁ টেরাকোটা বলা হয়। তো এরকম হচ্ছে, যেগুলো কি করা হয়েছে, মোজাইক করা হয়েছে ওই সারফেসটাকে, ওইগুলো দিয়ে মোজাইক করে। দেখো, আ পিকচার আর প্যাটার্ন রিপ্রোডিউস বাই অ্যারেঞ্জিং টুগেদার স্মল পিসেস অফ স্টোন, টাইলস, গ্লাস এটসেট্রা দিয়ে মোজাইক করা। তাহলে তৎকালীন সময়ে কি করা হতো, ইন রোমান মোজাইকস ফ্রম তিউনিসিয়া শোয়িং দ্য মিথিক্যাল ট্রায়াম্ফ অ্যান্ড রিটার্ন ফ্রম ইন্ডিয়া অফ দ্য লাইভ ডেথ, দেখো রিভার
ডেইটি ডিওনিসাস। দেখো ওখানে কি যে ওই যে পাহাড়পুরের যেটার কথা বললাম, ওখানে কি বিভিন্ন দেব দেবীর বা হচ্ছে বিভিন্ন মূর্তির ছবি আছে না, ওখানে ইমেজ আছে না? হুম। তো এরকম ওই তিউনিসিয়া থেকে রোমানরা যে মানে তিউনিসিয়া থেকে আনা যে মোজাইক রোমানরা ইউজ করতো, সেখানে এরকম কিছু ইমেজ ছিল। সেটা কার ইমেজ? দেখো ইমেজটা হচ্ছে ডিওনিসাস, দেবতা, তাই তো? হুম। পরে তারপর দেখো, তারপর হচ্ছে টিউনিসিয়া শোয়িং দ্য মিথিক্যাল ট্রায়াম্ফ্যান্ট ফ্রম ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া থেকে কি ট্রায়াম্ফ্যান্ট মানে কি বিজয় বেশে ফিরে এসেছেন। কে ফিরে এসেছেন? দ্য লাইফ ডেথ রিবার্থ ডেইটি। লাইফ ডেথ রিবার্থ বুঝো তো, মানে যে দেবতা জীবন মৃত্যু এবং পুনর্জন্মকে কি করে বলো, রিপ্রেজেন্ট করে, নিয়ন্ত্রণ রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে। করে। সেই দেবতার নাম হচ্ছে কি ডিওনিসাস। তাহলে এই ডিওনিসাস কি করেছে, ইন্ডিয়াকে জয় করে তিনি যখন ফিরে আসছেন, তখন তিনি একটা গাছের ডালকে ক্যারি করে আনছেন। দেখেন, দ্য গড ক্যারিজ আর ট্যাপারিং কনিফেরাস ট্রি। দেখো কনিফেরাস ট্রিটা কি, এই ট্রিটাই দেখো, ক্রিসমাস ট্রি। হ্যাঁ কনিফেরাস ট্রি, এই যে এটা না কনিফেরাস ট্রি, দেখো। জি স্যার। হ্যাঁ, তাহলে ক্রিসমাস ট্রি তো নাকি, ক্রিসমাস ট্রি এর মতন এই যে দেখতে। হ্যাঁ, যদি একটু ভিন্ন তবে ওই ওই কোয়ালিটির বা ওই জাতেরই। দেখো এটা হচ্ছে কনিফেরাস ট্রি। তিনি কি করছেন, এই কনিফেরাস ট্রি এর একটা ডালকে তিনি কি করেছেন, ক্যারি করে আনছেন। কিসের চিহ্ন হিসাবে? এটা বিজয়ের চিহ্ন হিসাবে নাকি? হ্যাঁ, কোন দেবতা নিয়ে আসছে এটা? ডিওনিসাস। তাকে কিসের দেবতা বলা হচ্ছে? লাইফ ডেথ রিবার্থের দেবতা। তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন, ইন্ডিয়াকে বিজয় করে বা জয় করে তিনি ফিরে আসছেন, এবং যখন এই বিজয়ের চিহ্ন হিসাবে তিনি একটা ট্যাপারিং কনিফেরাস ট্রিকে কি করে আনছেন, বহর করে নিয়ে আসছেন। তো এটার একটা মানে এটার একটা মোজাইক বা টাইলসের বা একটা এরকম একটা বিশ্বাসের যে মূর্তি, সেটা হয়তো ওই মোজাইক টাইলসে করা আছে। মানে এটা বিশ্বাস করা হচ্ছে যে তৎকালীন সময়ে এই কনিফেরাস ট্রিটা দেবতারা ইউজ করত। তাহলে আজকে যে ক্রিসমাস ট্রি, এটা আসলে কি খ্রিস্টান ধর্মের সাথে রিলেটেড হলো নাকি প্যাগানিজমের সাথে রিলেটেড ছিল বলো? প্যাগানিজমের সাথে রিলেটেড ছিল। এখন তাহলে যখন খ্রিস্টান ধর্ম প্রচার শুরু হলো, তখন কি করা যাবে? দেখো মেডিয়েভাল লিজেন্ডস নেভারথলেস টেন টু কনসেন্ট। দেখো এবার একটু খেয়াল করো, তাহলে মেডিয়েভাল বলতে বোঝাচ্ছি আমরা মধ্যযুগ, আদিম যুগের কথা একটু বলি আগে। মানে ইংলিশ সাহিত্যে আদিম যুগ মানে হলো 450 খ্রিস্টাব্দ পরবর্তী, 450 খ্রিস্টাব্দ পরবর্তী। কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচার শুরু হয়েছে কবে থেকে জানো তো? তাহলে জিজাস ক্রাইস্টের জন্ম যদি 1 সাল হয়, তাহলে জিজাস ক্রাইস্ট মারা যান হচ্ছে 33 সালে, ঠিক আছে তো? 33 এডিতে তিনি মারা যান। তাহলে 33 এডিতে তিনি যখন মারা গেলেন, তখন তার যে ডিসাইপল ছিলেন, ডিসাইপল বুঝো তো, শিষ্য, তারা তাকে প্রচার করা শুরু করে। এবং এই প্রচারের সবচেয়ে তার একটা বিশ্বাসী ছিলেন, সেটা হচ্ছে শৌল বলে একজন ব্যক্তি, ঠিক আছে তো? শৌল, তিনি পরবর্তীতে নাম ধারণ করেন পৌল বা পল। তিনি মেইনলি খ্রিস্টান ধর্মটাকে কি করেন, স্টাবলিশ করেন, ঠিক আছে তো? বিভিন্ন জায়গায় স্টাবলিশ করেন। এবং এই খ্রিস্টান ধর্ম প্রচার পেতে পেতে খ্রিস্টান ধর্ম একটা দেশের মানে কি বলবো, মানে এটা বলে না যে স্বীকৃত রাষ্ট্রীয় ধর্ম। হ্যাঁ, স্বীকৃত ধর্ম হিসেবে স্থান পেতে পেতে তার টাইম লাগে হচ্ছে প্রায় 380 বছর। কত বছর? আমরা যদি একটু খেয়াল করি, মানে ওরকম টাইমটা, হোয়েন ওয়াজ ক্রিশ্চিয়ানিটি ফাউন্ডেড। দেখো আমরা যদি একটু খেয়াল করি, এই কথাগুলো খেয়াল রাখবো, কারণ এই যেগুলো বলছি এগুলো কিন্তু হিস্ট্রির সাথে চলে আসবে। হ্যাঁ, দেখো তাহলে ক্রিশ্চিয়ানিটি বলতে আমরা 1st সেঞ্চুরি বিসি বুঝবো, মানে জিসাস ক্রাইস্টের সাথে রিলেটেড। দেখো এই যে অফিসিয়ালভাবে ক্রিশ্চিয়ানিটিকে রোমে, দেখো রোমে প্রতিষ্ঠা করা হয় কত সালের দিকে? 391 সালের দিকে, আন্ডার এম্পারার থিওডোসিয়াস। হ্যাঁ, থিওডোসিয়াস ইনি কি করেন, ক্রিশ্চিয়ানিটিকে প্রতিষ্ঠা করেন একটা স্টেট রিলিজিয়ন হিসাবে। তাই না? এরকম বিভিন্ন দেশে আছে না যে মানে জাতীয় ধর্ম হিসাবে, বলো? হ্যাঁ, এরকম ভাবে। তাহলে জিসাস ক্রাইস্টের জন্মের প্রায় কত 400 বছর সময় লেগেছে সেটা খ্রিস্টানিটির রূপ। তাহলে এই রূপ পেতে গিয়ে অনেক পরিবর্তন বিবর্তন এগুলো হয়েছে না, বলো? দেখেন এক জায়গায় তার শিষ্যরা কোনো কিছু প্রচার করেছে, মনে করো একটা গ্রামে গেল, গ্রামে গিয়ে দেখলো যে সবাই হচ্ছে প্যাগানিজমে বিশ্বাসী,
এখন একজন শিষ্য বা একজন প্রচারক সেখানে গেল, গিয়ে ওই মানুষগুলোকে বোঝানো শুরু করলো। মানুষকে বোঝালে কি সে ধর্ম গ্রহণ করে নিছে? বলো, না স্যার। গ্রহণ করে না। ওদের ভিতরে হয়তো দেখুন 500 জন আছে ওই গ্রামে, একজন হয়তো বা গ্রহণ করেছে। এইভাবে করে একজন দুইজন গ্রহণ করতে করতে এই পুরো গ্রামটা খ্রিস্টান হতে টাইম লাগছে মনে করো প্রায় 200-300 বছর। 200-300 বছর। এবার ওই প্রথম যে খ্রিস্টান হলো এবং খ্রিস্টানটিকে যখন ওটাকে ধর্ম হিসেবে পালন করা শুরু করলো, তখন ওই আগের যে প্যাগানিজমে তারা বিশ্বাস ছিল তার অনেক কালচার কিন্তু খ্রিস্টানের ভিতরে ঢুকে গেল। গেল কিনা বলো? আসলে ঢুকে যায়নি, ক্রিশ্চিয়ানিটি ওর ভিতরে ঢুকে গেছে, তাই তো? মানে ক্রিশ্চিয়ানিটি জি স্যার। কালচারটা মডিফাইড হয়ে গেছে ওদের কাছে। এখন ক্রিশ্চিয়ান কালচার বলতে কিছু কালচার ছিল না, জিজাস ক্রাইস্টটা প্রচার করে গেছেন, এটা কি কোনো কালচার বলো, না টিচিং? বলো, টিচিং। ওটা ছিল টিচিং। তাহলে আমি মনে করো টিচিংটাকে গ্রহণ করেছি, কিন্তু তাহলে আমি কি কালচার গ্রহণ করব? নিশ্চয় আমার গ্রামের যে কালচার ছিল ওটাই আমি পালন করছি, শুধু প্যাগান দেবদেবতাকে আমি বিশ্বাস করছি না, শুধু প্যাগান দেবদেবতাতে বিশ্বাস করছি না, কিন্তু আমি জিজাস ক্রাইস্টকে গ্রহণ করলেও ওই প্যাগানদের দেবদেবতাকে যেভাবে বিশ্বাস করতাম, যেভাবে পালন করতাম, এখন সেটা উল্টে গিয়ে শুধু জিজাস ক্রাইস্ট হয়ে গেছে, তাই না? তাহলে ওই গ্রামের যে কালচারটা ছিল ওটাই আমরা পালন করছি, কিন্তু ক্রিশ্চিয়ান নামে আর কি। তাহলে এটা হয়ে গেল কি ক্রিশ্চিয়ানাইজেশন। ক্রিশ্চিয়ান বলে আলাদা করে কোনো কালচার নিশ্চয়ই ছিল না, সেই কালচারটা তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? কালচার তৈরি হয়ে গেছে। এবার মনে করো এটা একটা গ্রাম গেল, পরে আরেকটা গ্রাম আছে, আরেকটা গ্রামে গেলাম, ওখানে আবার প্রচার শুরু হলো। এবার দুটা গ্রামে মনে করো দুই ধরনের কালচার, কিন্তু দুই দলই খ্রিস্টান এখন মনে করো, হ্যাঁ, দুই গ্রামই খ্রিস্টান। এই গ্রামের কালচার একরকম, ওই গ্রামের কালচার একরকম। এখন ওই দুই গ্রাম যখন আবার বিয়ে শাদীর মাধ্যমে একত্রিত হবে, তখন আবার ওই গ্রামের কালচার এই গ্রামের কালচার মিলে কি একটা নতুন কালচার তৈরি হয়ে যাবে না? বলো। এইভাবে কালচার পরিবর্তন হতে হতে একটা হাইব্রিড কালচার তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো সেটাকে আমরা এখন খ্রিস্টানের জন্য বলতে, তাহলে এখানেও সেটা বলা হচ্ছে যে কনিফেরাস ট্রিটাকে পরবর্তীতে কি করা হচ্ছে দেখো, মেডিয়েভাল লিজেন্ডস নেভারথলেস টেন্ড টু কনসেন্ট্রেট মোর। তাহলে মেডিয়েভাল লিজেন্ড মানে হচ্ছে ওই মধ্যযুগীয় যে সকল গল্প কাহিনীগুলো আছে, সেখানে দেখানো হচ্ছে যে দেখো, অন দ্য মিরাকুলাস ফ্লাওয়ারিং অফ দ্য ট্রিজ অফ ক্রিসমাস টাইম, এবং বিশেষ করে ক্রিসমাস সময়ে এই কনিফেরাস ট্রিটা একটু বেশি মিরাকুলাস হয়ে যেত। মিরাকুলাসলি সেখানে ফুল আসতো। কি আসতো বলো? ফুল আসতো। সুতরাং সেন্ট বনিফেস মানে তিনি একজন প্রচারক মনে করো, ঠিক আছে? তো তিনি একজন সাধু। সেন্ট বনিফেস করলেন কি, হু কনভার্টেড দ্য জার্মান পিপল টু ক্রিশ্চিয়ানিটি। তাহলে জার্মান পিপল ক্রিশ্চিয়ানিটির আগে নিশ্চয় প্যাগানিজমে ছিলেন। তাহলে সেন্ট বনিফেস যখন খ্রিস্টান ধর্ম প্রচার করার মাধ্যমে জার্মান পিপলদেরকে ক্রিশ্চিয়ানিটিতে রূপান্তর করলেন, তিনি কি করলেন? ওয়াজ সেইড টু হ্যাভ কাম অ্যাক্রস আ গ্রুপ অফ প্যাগান। তিনি হয়তো বা প্রচার করতে করতে গিয়ে দেখলেন যে এক গ্রুপ প্যাগান করছে কি, ওরশিপিং অ্যান ওক ট্রি। তার একটা ওক ট্রিকে কি করছে? পূজা পূজা করছে। করছে। তিনি হয়তো গেছিলেন একদিন কোন একটা গ্রামে, গেছেন খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে দেখলেন এক গ্রুপ প্যাগান একটা ওক ট্রিকে কি করছে? পূজা করতেছে। সুতরাং করলেন ইন অ্যাঙ্গার, রেগে গিয়ে, সেন্ট বনিফেস ইজ সেড টু হ্যাভ কাট ডাউন দ্য ওক ট্রি। যে গাছের পূজা এটা কখনো হতে পারে? গাছকে আমাদের রক্ষা করতে পারে? তাই তিনি করলেন কি, রেগে গিয়ে পুরো গাছটাকে কেটে ফেললেন। ঠিক আছে? তো গাছটাকে করলেন কি, কেটে ফেললেন। অ্যান্ড টু হিজ অ্যামেজমেন্ট, এবং তিনি অবাক হয়ে দেখলেন কি, আ ইয়ং ফিগ ট্রি স্প্রাং ফ্রম দ্য রুট অফ দ্য ওক ট্রি। এবং তিনি দেখলেন ওই ওক ট্রি থেকে একটা ফিগ ট্রি জন্মে গেছে। ঠিক আছে? একটা ইয়ং ফিগ ট্রি কি হয়ে গেছে? স্প্রাং আপ মানে কি, হঠাৎ করে জন্মে যাওয়া। সুতরাং এখানে তিনি একটা সিম্বল খুঁজে পাইলেন। সিম্বল কি? যে পুরো আমরা ওক ট্রিটাকে কেটে ফেললাম, মানে কি, পুরো বিশ্বাসকে আমরা কেটে ফেললাম। একটু মিউট রাখো গো। মিউট রাখা হয়েছে? আচ্ছা। তো তাই কি হলো দেখো, যে আগের গাছটা ছিল ওক ট্রি, ওক ট্রিটাকে মনে করা হচ্ছে কি, প্যাগান বিশ্বাস, ওইটাকে তিনি কেটে ফেললেন। তারপরে ওখান থেকে একটা ফিগ ট্রি জন্ম, সরি ফার ট্রি, আমি ফিগ ট্রি বলতেছি বারবার, হ্যাঁ, ফার ট্রি মানে কি, ওই যে ওরকম ইয়ার মতো, কনিফেরাস ট্রির মতো, দেখো, হ্যাঁ, ফার ট্রি, এই যে এরকম, হ্যাঁ, ওই কি বলবো এটাকে, ক্রিসমাস ট্রি, এটা সেই ক্রিসমাস ট্রি না? এটা দেখো, এই যে এরকম ডাল না ক্রিসমাস ট্রি এর, এই যে এটা তো নাকি ক্রিসমাস ট্রি না এটা? তো ওখান থেকে এরকম একটা ফার ট্রি জন্মে গেছে। আর ফার ট্রিটাকে তিনি সিম্বল হিসেবে নিলেন। কিসের সিম্বল? যে নতুন বিশ্বাসের সিম্বল। হ্যাঁ, সুতরাং হ্যাঁ, সেন্ট বনিফেস টুক দিস অ্যাজ আ সাইন অফ ক্রিশ্চিয়ান ফেথ। অতএব এই ফার ট্রিকে তিনি গ্রহণ করলেন কি হিসাবে?
ক্রিশ্চিয়ান Christian ফেথের faith. একটা সাইন হিসাবে। আর সেই থেকে এই কনিফেরাস ট্রি বা হচ্ছে এই ফার ট্রিকে ক্রিসমাস ট্রি হিসাবে পালন করা হয়। ঠিক আছে তো? কারণ ক্রিসমাস ট্রি, ক্রিসমাস মানে কি জিসাস ক্রাইস্টের জন্মদিন পালন করা, আর জন্মদিন মানে নতুন বিশ্বাসকে পালন করা। তো সেই হিসাবে ওই ক্রিসমাস ডেতে কি করা হয়, এই ফার ট্রিকে বা হচ্ছে ফিগ ইয়ার ট্রিকে কি করা হয়, সাজিয়ে উৎসব হিসেবে পালন করা হয়। এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে? স্যার বলো স্যার এটা কি এখনো আপনারা এখানে করেন? বলো। বলছি এখানে যে ওয়াক ট্রিটা আছে এটা কি মানে আলাদা কোন গাছ? ওক ট্রি বুঝো না? ওক ট্রি, ওক না, ওক ট্রি। ওকে আমরা পাইনি ফার্স্ট ইয়ারে কোনো ইয়াতে, যে এরকম বড় বড় গাছ, এই যে গাছ ওক ট্রি। ঠিক আছে? সেগুলো তো বট গাছের মতো লাগছে। হ্যাঁ, বট গাছের মতো বড় গাছ। যেমন হিন্দু ধর্মীয় উৎসবগুলোতে অনেক সময় দেখবা যে ওই যে কি জানো, কোন একটা উৎসবের সময় বিশেষ করে বট গাছ, হ্যাঁ জামাই ষষ্ঠী না কোন সময়, হ্যাঁ আমরা দেখতাম আমাদের গ্রামের দিকে, আমাদের গ্রামে যেখানে হিন্দু ধর্মীয় পরিবারেরা আছে ওখানে একটা বিশাল বট গাছ আছে। ঠিক আছে তো? তো ওই দিনে বিশেষ করে ফলমূল, হ্যাঁ যখন হয় ওই সময় ওইখানে কি করা হয়, ওইগুলোকে গাছের কাছে আচ্ছা সরি আমি একটু কল ধরে নিই। হ্যাঁ, আচ্ছা তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তো প্যাসেজটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ভেরি গুড। তারপর হচ্ছে 10 নম্বর, তাই তো? এরপর কি 10 নম্বরের সমস্যা সবার? 10 নম্বরে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো টু রাইট পয়েন্টেডলি, এটা আবার রাইটিং নিয়ে। ঠিক আছে তো? একটু রাইটিং নিয়ে কথা, যে রাইটিং কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা। দেখো টু রাইট পয়েন্টেডলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইটিলি অন অ্যানি পার্টিকুলার টপিক। তাহলে প্রথমে কি, আমি একটা কোনো বিষয় নিয়ে লিখব, লেখার সময় আমার দুটো বিষয় থাকবে, তাই তো? একটা হচ্ছে পয়েন্টেডলি লেখা, আর একটা হচ্ছে কি, কেমন ভাবে লেখা? হ্যাঁ উইটিলি, অ্যাট দ্য সেম টাইম উইটিলি কি নিয়ে, অন অ্যানি পার্টিকুলার টপিক, মানে যে কোনো টপিক নিয়ে তুমি যখন পয়েন্টেডলি বা উইটিলি লিখবা তখন কি প্রয়োজন হয়, ডিমান্ডস বোথ আ কিন সেন্স অফ পারসেপশন অ্যান্ড আ লাইভলি সেন্স অফ হিউমার। তখন কি প্রয়োজন হয় লেখার জন্য, একটা প্রয়োজন হয় কিন সেন্স অফ পারসেপশন, মানে তুমি ওই বিষয়টাকে কতখানি পারসিভ করতে পারছো। কোনো কিছু পারসিভ না করে কি লেখা যায় বলো? না। এই যে মনে করো আমরা 9 নম্বর প্যাসেজটা পড়লাম, তোমাদের অনেকের কাছে পারসেপশনটা আসেনি প্রথমে, তাই না? তাহলে ওটা নিয়ে যদি তোমাকে আমি কিছু লিখতে দিতাম তাহলে তুমি কি লিখতে পারতা? না স্যার। লিখতে পারতা না। তার মানে পারসেপশন প্রথমে দরকার। তাহলে প্যাসেজটা বোঝাতে গিয়ে কি শুধু লাইন বাই লাইন পড়িয়ে কি তোমাকে বোঝানো যেত প্যাসেজটা, যদি আমি এই যে বাড়তি কথাগুলো না বলতাম, বিভিন্ন গল্প না? না স্যার। বলো, এই যে ভারত, খ্রিস্টানিটি, আমার গ্রাম তোমার গ্রাম নিয়ে অনেক কিছু বোঝালাম, এইগুলো ছাড়া কি ওটাকে বোঝানো যেত? বলো। না স্যার। হ্যাঁ, বোধগম্যতা আসতো না। হ্যাঁ, তুমি লাইন বাই লাইন মিনিং বুঝতা, কিন্তু ওটা দিয়ে কি বোঝাচ্ছে যে সেন্সটা, সেই সেন্সটা হয়তো ক্লিয়ার হতো না। তাই বলছে যে পয়েন্টেডলি এবং উইটিলি লিখতে হলে কোনো বিষয় নিয়ে তোমার দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে খুবই তীক্ষ্ণ সেন্স দরকার পারসেপশনের, এবং লাইভলি সেন্স অফ হিউমার, এবং কোনো কিছু নিয়ে মানে কি পরিষ্কার উন্মুক্ত, হিউমার মানে হচ্ছে কি বলবো, মানে স্বাভাবিক যে বোধ সেটাকে বোঝায়। তাহলে সেটার আবার লাইভলি সেন্স দরকার, মানে তুমি কতটুকু আকর্ষণীয় করে লিখতে পারবা, তাই তো? মেনলি হিউমার তোমাকে সাহায্য করে আকর্ষণীয় করতে, যে কেমন করে কথা বলে। যেমন আমি তোমাকে বোঝাতে গিয়ে অনেক কিন্তু হিউমারিস্টিক ব্যাপার ইউজ করেছিলাম কিনা বলো, মানে স্বাভাবিক করার জন্য। এইটা বলছে ব্রেভিটি ইজ সেইড ইজ দ্য সোল অফ উইট, বলা হয়ে থাকে থার্ড ইয়ারের ক্লাসটা সাইনেটে দাও, ব্রেভিটি ইজ সেইড ইজ দ্য সোল অফ উইট। তাহলে সংক্ষিপ্ততা হচ্ছে উইটের সোল। বেশি ইনিয়ে বিনিয়ে বাড়তি করে লিখলে কিন্তু সেখানে উইট থাকে না। উইট থাকে বলো? সেটা বরং স্যার কি? উইট হচ্ছে তীক্ষ্ণ। এটা কি ফ্রান্সিস বেকন পড়তে গিয়ে আমরা উইট বুঝি নাই? ফ্রান্সিস বেকন, জি স্যার, পোয়েট্রি পড়লে উইট হয়। জি স্যার। হ্যাঁ মানে কি, উইট মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বিশেষ করে বোঝায় হচ্ছে যে কোনো কিছুকে সহজে পারসিভ করতে পারে, এইটাকে বলে উইট। ঠিক আছে তো? হ্যাঁ, আর এই উইটটাকে রিপ্রেজেন্ট করার জন্য সবচেয়ে বড় বিষয় হলো ব্রিভিটি, মানে পেঁচিয়ে পুচিয়ে না বলে স্ট্রেইট ফরওয়ার্ড সরাসরি কথা বলা, এটা হচ্ছে ব্রিভিটি, যেমন ফ্রান্সিস বেকন বলেছেন, তাই না?
ফ্রান্সিস বেকনের এসেগুলো কি খুব বড় বড় বলো? না না, ছোট, কিন্তু মানে খুবই বুদ্ধিভিত্তিক কথাবার্তা, তাই না? তাই বলছে হেন্স শর্ট অ্যান্ড ক্রিস্প। এই যে দেখো, হেন্স মানে কি? হেন্স শর্ট অ্যান্ড ক্রিস্প সেন্টেন্স। ওই যে ফ্রান্সিস বেকনের ওয়ার্ডগুলোর সাথে তো রিলেটেড নাকি, যে শর্ট এবং ক্রিস্প সেন্টেন্সেস হুইচ হিন্ট স্কিলসফুলি অ্যাট দ্য কনসিয়ালড হিউমার সার্ভ দ্য উইটি রাইটার বেস্ট। তার মানে উইটি রাইটারদেরকে সবচেয়ে বেস্ট সার্ভ করে কোনগুলো? এরকম শর্ট এবং ক্রিস্প সেন্টেন্স। শর্ট মানে কি সংক্ষিপ্ত, আর ক্রিস্প মানে কি বুদ্ধিপূর্ণ, উইটি। এইগুলো কি করে? সার্ভ করে উইটি রাইটার বেস্ট। দেখো, সার্ভ উইটি রাইটার বেস্ট, কারণ কি? কারণ এই সেন্টেন্সগুলো কি করে? হুইচ হিন্ট ক্যান স্কিলফুলি অ্যাট দ্য কনসিয়ালড হিউমার, কারণ এগুলো লুকায়িত বা হচ্ছে হিডেন যে হিউমারগুলো আছে সেগুলোকে সহজেই হিন্ট করতে পারে বা রিপ্রেজেন্ট করতে পারে। তার মানে শর্ট ক্রিস্প সেন্টেন্সগুলো কনসিয়ালড হিউমারকে স্কিলফুলি রিপ্রেজেন্ট করতে পারে। আর এই কারণেই এই শর্ট সেন্টেন্সগুলো একজন ভালো রাইটারকে ভালো মতো সার্ভ করতে পারে, মানে কি তার চিন্তা ভাবনাগুলোকে ভালো মতো উপস্থাপন করতে সাহায্য করতে পারে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। মোরওভার উইট ইজ পজেসড অফ সাচ আ সাটল ইনট্যাঞ্জিবল কোয়ালিটি, এবং উইটের ভিতরে কিছু খুবই সূক্ষ্ম এবং অদৃশ্য, ইনট্যাঞ্জিবল মানে কি অদৃশ্য কিছু কোয়ালিটি থাকে যেগুলো আমরা সহজে দেখতে পাই না। সেগুলো কি করে? দ্যাট অ্যানি অ্যাটেম্প টু ফোর্স অর ওভার এমফাসাইজ ইট ইজ বাউন্ড টু ডিট্রাক্ট ফ্রম ইটস এক্সিলেন্স। তাহলে সেই অ্যাটেম্পটগুলো করে কি? দেখো দেখো, দ্যাট অ্যানি অ্যাটেম্প টু ফোর্স অর ওভার এমফাসাইজ ইট ইজ বাউন্ড টু ডিট্রাক্ট ফ্রম ইটস এক্সিলেন্স। তার মানে যদি জোর করা হয়, মানে জোর করে যদি অর্থবোধক করতে যাওয়া হয়, তাহলে সেটা কি করে? এক্সিলেন্সকে নষ্ট করে দেয়। ডিটেক্ট মানে কি? এক্সিলেন্সকে নষ্ট করে দেওয়া। তার মানে অতিমাত্রায় চাপাচাপি করলে যেমন কোনো কিছু সূক্ষ্ম জিনিস ধ্বংস হয়ে যায় না, বলো, নষ্ট হয়ে যায় না, মানে খুবই সূক্ষ্ম জিনিস, সেখানে যে যদি অতিরিক্ত বাড়াবাড়ি করা হয় সেটা কি ঠিক থাকে বলো? না স্যার। তো এরকম উইট হচ্ছে ওরকম খুবই সাটল এবং ইনট্যাঞ্জিবল কোয়ালিটি। সেখানে যদি জোরপূর্বক বা ওভার এমফাসাইজ করতে গিয়ে বোঝাতে যাওয়া হয়, তাহলে এই উইটের যে এক্সিলেন্স থাকে সেটা নষ্ট হয়ে যায়, ডিট্রাক্ট হয়ে যায়। সুতরাং স্যার ইনটেনজিবল অর্থ কি? ওই যে বললাম অদৃশ্য, বলি নাই? স্যার সরি খেয়াল করিনি। অদৃশ্য কোয়ালিটি, তাই তো? অদৃশ্য মানে কি? যেটা আমরা সহজে আমাদের সেন্স দিয়ে বুঝতে পারি না। তো এখানে মেনলি অদৃশ্য বলতে আমরা বুঝবো, এখানে ইনটেনজিবল বলতে আমরা আমাদের যে পাঁচটা সেন্স আছে এই সেন্স দিয়ে কোনোটা দিয়ে আমরা বুঝবো না, এরকম কিছু, ঠিক আছে? হ্যাঁ, মানে যেটা আমরা অবোধ্য, যেটা আমরা বোধ করতে পারি না সহজে আমাদের পাঁচটা কোয়ালিটি দিয়ে। হোয়াট কিডস সেইড ইন অ্যানাদার কনটেক্সট, যেটাকে কিডস বলেছেন কি? দেখো, কুড বি ওয়েল অ্যাপ্লাইড টু ইট। তাহলে কিডস একটা কথা বলেছেন, অন্য একটা কনটেক্সটে তিনি একটা কথা বলেছেন, সেটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। কেমন? ইফ ইট কামস ন্যাচারালি, দেখো কামস নট ন্যাচারালি, যদি ইট মানে কি উইট যদি ন্যাচারালি না আসে তাহলে জোর করে উইটকে আনা উচিত না, ঠিক আছে? তো উইটটা ন্যাচারালি আসবে, উইটকে কখনো জোর করে প্রকাশ করা যায় না। উইট হলো একটা ন্যাচারাল কোয়ালিটি, তাই উইট যদি ন্যাচারালি না আসে তাহলে সেটাকে কি জোর করে আনা উচিত বলো? জোর করতে গেলে তার একদম ছেঁড়াবেড়া হয়ে যাবে, সেটা মারা যাবে পুরো, মানে শেষ হয়ে যাবে। অতএব উইটের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। অতএব এই জন্য উইট ন্যাচারালি আসতে হবে, আর নাই উইট নিয়ে ভাবার দরকার নাই। বলছে দ্য উইট অফ আ ডিন সুইফট। ডিন সুইফট কি? একজন রাইটারের নাম। হ্যাঁ, দেখো বলছে উইট অফ আ ডিন সুইফট, অ্যান অস্কার ওয়াইল্ড, অ্যা শ অর আ চেস্টারটন ইজ বর্ন। তার মানে কি? রবীন্দ্রনাথ, নজরুল যারা, এরা কি মানে কি জন্মগত না? এরা কি সৃষ্টি হয়েছে নাকি জন্মগতভাবে এরা এরকম বলো? এটা তো বাইবর্ন, তাই না? বলছে কি উইট হচ্ছে বাইবর্ন, তাই এই যে ডিন সুইফট, অস্কার ওয়াইল্ড, এগুলো হচ্ছে রাইটারের নাম। শড, তারপর হচ্ছে চেস্টারটন, এরা হচ্ছে বর্ন। এদের উইটকে কখনো জোর করে তৈরি করা যাবে না, তাই বলছে নট মেড। পারসেপশন অফ উইট ইজ অ্যান ইন্টালেকচুয়াল এনজয়মেন্ট ক্লোজলি অ্যাকিন টু আ সেন্স অফ হিউমার। অতএব পারসেপশন অফ উইট মানে উইটকে বুঝতে পারাটা হচ্ছে একটা ইন্টালেকচুয়াল এনজয়মেন্টের মতো, যেটা ক্লোজলি অ্যাকিন টু মানে কি সিমিলার টু আ সেন্স অফ হিউমার। তাহলে সেই উইটটাকে সেন্স অফ হিউমারের সাথে তুলনা করা হয়। অ্যান অ্যাকুয়ারমেন্ট বাই নো মিনস টু বি ডেসপাইজড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি একটা অ্যাকুয়ারমেন্ট, একটা অর্জন, যেটাকে কোনোভাবেই ডেসপাইজ করা যাবে না। তার মানে সেন্স অফ হিউমার বা পারসেপশন অফ উইট, এটা হচ্ছে মানুষের মধ্যে অটোমেটিক জন্মগতভাবে তৈরি হয়। এটাকে কখনো জন্মগতভাবে তৈরি হয়, এটাকে কখনো কি আলাদা করে তৈরি করা যায় না, যায় কি বলো? আর এই বোধটা যদি কারো ভিতরে থাকে, তাই তো, তাহলে সেই অর্জনটাকে যেন আমরা কোনোভাবেই ডেসপাইজ বা ঘৃণা না করি।
কারণটা কি এরকম কথাটা কেন বলা হলো? আমাদের মানুষের যে সৃষ্টি হয়েছে, এই মানুষের সৃষ্টিটা কি সৃষ্টিকর্তা কি সবাইকে একরকম করে তৈরি করা হয়েছে? বলো। হুম না স্যার, পৃথিবীতে কি সবাই ক্রিকেট পছন্দ করবে? বলো, এরকম করে তৈরি করা হয়েছে? হ্যাঁ বলো। না স্যার, হ্যাঁ, সবাই শুধু নাচবে, না সবাই শুধু গান করবে, সবাই শুধু আওয়ামী লীগ হবে, সবাই শুধু বিএনপি হবে, এরকম কিছু করে তৈরি করা হয়েছে? বলো। হুম না স্যার, না স্যার। তাহলে এক একজনের বোধ এক একভাবে তিনি দিয়েছেন। পারসেপশন অফ উইট, এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল এনজয়মেন্ট, মানে যে ব্যক্তি পারসিভ করে এটা তার নিজস্ব ব্যাপার। এটাকে যদি তুমি জোর করে ডেসপাইজ করো, ঘৃণা করো, একজন খুব গান পছন্দ করে, আর একজন খুব মানে কবিতা লিখতে পছন্দ করে, আর একজন হয়তোবা নভেল লিখতে পছন্দ করে, আর একজন হয়তো প্রোজ লিখতে পছন্দ করে। এখন যে নভেল লিখতে পছন্দ করে সে যদি প্রোজ রাইটারকে ডেসপাইজ করে, ঘৃণা করে, তাহলে কি হবে বলো এটা? হুম তুমি কবিতা লিখতে পছন্দ করে, এটা তোমার বৈশিষ্ট্য, আর যে প্রোজ লিখতে পছন্দ করে সেটা প্রোজে যে লেখে তার বৈশিষ্ট্য। এখন যে প্রোজ লেখে সে কবিতাকে, আর যে কবিতা লেখে সে প্রোজকে যদি ঘৃণা করতে শুরু করে, তাহলে কি হবে বলো? হুম না স্যার, তাই বলছে যে এটা এমন একটা অ্যাকুয়ারমেন্ট, এটা এমন একটা অর্জন যেটা বাই নো মিনস, মানে কোনোভাবেই যেটাকে ডিসপাইজ করা উচিত না, ঠিক না। তার মানে উইট হলো কি একটা জন্মগত ব্যাপার, এটা ন্যাচারালি আসে, এটাকে জোর করে তৈরি করা যায় না, বা জোর করে ফোর্সপূর্বক উইটকে প্রকাশ করা যায় না। আর এই উইট ছাড়া একটা ভালো লেখাও যায় না, যায় কি বলো? কারণ কোনো কিছু যদি পয়েন্টেডলি এবং উইটিলি লিখতে হয়, তাহলে তার জন্য কি দরকার? তোমার একটা পারসেপশন সেন্স দরকার, আর হলো কি হিউমারাস সেন্স দরকার। এই দুটো না থাকলে তুমি পয়েন্টেডলি এবং উইটিলি লিখতে পারবে না, এই তো? জি স্যার, আচ্ছা, তা কি কথা বোঝা গেল? একটু অ্যাবস্ট্রাক্ট জি আলোচনাটা। স্যার, হ্যাঁ, বড় রাইটিং থেকে ছোট করে এনে দিলে পুরোটা বোঝা যায় না, এটা হচ্ছে একটা সমস্যা, যে আগে পিছে অনেক কথা ছিল হয়তোবা, যেগুলো আরও পড়লে পারে বুঝতে সুবিধা হতো, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে একটা প্যারা তুলে দিয়েছে তোমাদের জন্য, যেটা পড়ে বোঝো। অতএব এর জন্য আমাদের দরকার, হ্যাঁ, এটা হচ্ছে কিছুটা ওই যে দরকার। আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে বটম আপ থিওরিতে, ঠিক আছে তো? তোমরা যখন লিঙ্গুইস্টিক্স পড়বা থার্ড ইয়ারে, তখন দুটো থিওরি আছে, একটা হচ্ছে টপ ডাউন থিওরি, আর একটা হচ্ছে বটম আপ থিওরি, বুঝতে পেরেছো? তো টপ ডাউন থিওরিতে পড়তে হলে তোমার কোনো কিছু বোঝার জন্য পূর্ববর্তী অভিজ্ঞতা দরকার হবে, আর বটম আপ থিওরি মানে হচ্ছে তুমি পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নেই, তুমি এখান থেকেই সেন্টেন্সগুলো পড়ে পড়ে বুঝে নিবা। তো আমরা এখন এই বটম আপ থিওরিতে আছি, বুঝতে পেরেছো? এই জন্যই দেখাচ্ছে আমাদেরকে এইটুকুর ভিতর থেকেই সেন্সটাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তো ঠিক আছে, ভেরি গুড। তাহলে প্রশ্ন উত্তরগুলো কি তোমরা পড়েছো, না জাস্ট প্যাসেজগুলো পড়েছো? প্রশ্ন উত্তরও পড়েছি স্যার। হ্যাঁ, প্রশ্ন উত্তর মুখস্থ করবে না, ভালো করে একটু বোঝার চেষ্টা করবে এখানে কি বলা হয়েছে, ঠিক আছে? কারণ এখান থেকে প্যাসেজ কমন আসতেও পারে, আবার নাও আসতে পারে, অতএব বোঝাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, তারপরে তোমাদের পরবর্তী, আজকে আমাকে একটু এখনই শেষ করতে হবে, একটা কাজ আছে, ঠিক আছে? আমাকে একটু কল দিয়েছিল, তো আমি তোমাদেরকে 11 থেকে আগামীকালকে ক্লাস নিব তোমাদের, হ্যাঁ, এর আগে একটা ক্লাস মিস হয়েছে, তাই জন্য আগামীকাল রাত 9:30টায় ক্লাস নিব। তো তোমাদের 5টা প্যাসেজ তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে তো? পরপর, তাহলে 11 থেকে কত হবে? 16। 15, 11 থেকে 16 পর্যন্ত, তাই তো? না 15 পর্যন্ত? 15 পর্যন্ত 15। এইটুকু তোমরা একটু পড়ে ফেলবা। কালকে প্রথমেই আমি একটা প্যাসেজ থেকে কিছু লিখতে দিব, 2টা বা 3টা কোশ্চেন লিখতে দিব, সেটা লিখে আলোচনা করে তারপর আমরা বাকি যদি কোনো সমস্যা থাকে বা বাকি প্যাসেজ থাকে আমরা পড়বো, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ, আর সবগুলো প্যাসেজ যেন আমাকে পড়তে না হয়, আমাকে যেন সবগুলো প্যাসেজ পড়াতে না হয়, কারণ প্যাসেজ পড়ে সময় নষ্ট করা যাবে না কিন্তু, কারণ তোমরা আশা করি কিছু না কিছু এখন বুঝতে শিখে গেছো, শুধুমাত্র যেগুলো বুঝবা না সেগুলো আমাকে বলবা, মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, স্যার কালকে কয়টায় ক্লাস নেবেন? 9:30, রাত 9:30। আমি মেসেজে লিখে দিব, টেনশন নেওয়ার কিছু নাই, হ্যাঁ? 11টা। কোশ্চেন সব পড়বো? বুঝলাম না, প্রশ্ন না, আগে প্যাসেজ পড়বা, আমি প্যাসেজ পড়তে বলছি। আচ্ছা স্যার। হ্যাঁ, মোটামুটি মনে করে 1 থেকে 15 পর্যন্ত, এই 15টা প্যাসেজ থাকলো আগামী দিনের জন্য। যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা বলবা। আমরা এর উপরে আর একটা ক্লাস নিব, বেশি ক্লাস নেওয়া যাবে না কিন্তু। এখানে কয়টা প্যাসেজ আছে টোটাল? 30টা। হ্যাঁ, তার ভিতরে দেখা যাচ্ছে যে আগামী ক্লাসে আমি কিছু কিছু প্যাসেজ যেগুলো একটু জটিল মনে হবে সেগুলো আমি পড়াই দিব, তারপরে বাকিটা তোমাদের উপর ছেড়ে দিব, দিয়ে 1 সপ্তাহ সময় দিব, এই সময়ের ভিতরে সবগুলো প্যাসেজ তোমরা পড়ে ফেলবে একবার, দিয়ে যদি কোনো প্যাসেজে কোনো সমস্যা থাকে তখন আমরা অন্য ক্লাসের সাথে ওটাকে একটু সমন্বয় করে নিব, ঠিক আছে? জি স্যার। আজকে মানে দ্বিতীয় ক্লাস এটা নাকি?
জি স্যার। তিনটা ক্লাস রাখা হয় আর একটা ক্লাস নিব, ওটাতে আমরা কভার করব। যেগুলো বাদ থাকবে সেগুলো সব তোমরা পড়ে ফেলবা, পড়ার পর যদি কোনো প্যাসেজের সমস্যা হয় তখন আমরা ওটার সাথে একটা সমন্বয় করে নিব ক্লাসের। আচ্ছা, এমনি কারো কোনো প্রবলেম আছে এই বিষয়ে আর? না স্যার। তো যদি না থাকে তাহলে পড়তে থাকবো, আর আগামী ক্লাস 9:30টায় আমি নিব আগামীকাল। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। ওকে স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।